আসসালামু আলাইকুম প্রিয় এসএসসিবাসী। তোমরা যারা এবার পরীক্ষা দিচ্ছ এসএসসি, তাদের যারা কমার্স এবং আর্টস গ্রুপের শিক্ষার্থীরা আছো, তাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। কারণ যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা, তো আজকে এই এমসিকিউ ক্লাসটাতে আমি চেষ্টা করেছি যে তোমাদের জন্য টপ রেটেড কিছু এমসিকিউ সিলেক্ট করা, এবং এগুলো যদি তোমরা ঠিকঠাক মতো রিভাইজ করতে পারো, আশা করতেছি তোমাদের সব কিছু পড়া শেষ, এখন জাস্ট রিভাইসিং প্রসেসে যেতে হবে। তো তোমাদের এই রিভিশনটা তোমরা যদি করতে পারো, তাহলে আমরা আশা করতেছি যে এখান থেকে তোমাদের অনেকগুলো এমসিকিউ কমন আসবে। তো চলো আমরা কথা না বাড়াই শুরু করি। তো এখানে এই চ্যাপ্টারগুলোতে আমি মিক্সড করে এমসিকিউ চুজ করছি, তো কোনো স্পেসিফিক চ্যাপ্টার নাই, কিন্তু এখানে 1 নম্বর চ্যাপ্টারটা আমি আলাদাভাবে পড়াবো। এখান থেকে আমি কিছু এমসিকিউ তোমাদেরকে আলাদা ব্ল্যাক স্লাইডে পড়াবো, তো ওটা বাদে বাকিগুলো আমি এখানে রাখছি। তো চলো আমরা শুরু করি। আচ্ছা দেখো, প্রথম স্লাইডে আমাদের কি বলা আছে যে এই কোয়েশ্চেনটা খুবই একটা নর্মাল এবং জেনারেল কোয়েশ্চেন, যে মানবদেহে শতকরা কত ভাগ পানি? আমরা জানি যে মানবদেহে শতকরা 70 থেকে 90 ভাগ পানি থাকে, ঠিক আছে? 70 থেকে 90 ভাগ পানি থাকে। আচ্ছা, এটা খুবই সহজ কোয়েশ্চেন। এগুলো জাস্ট একটু তোমাদের এখন জাস্ট একবার দেখা, ঠিক আছে, যাতে দেখলে এটা মাথায় থাকে যে এগুলো ইম্পর্ট্যান্ট। আচ্ছা, পরের কোয়েশ্চেনে কি বলছে যে বরফের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? এখন কথা, ওয়ার্ড বা টার্মটা কি? গলনাঙ্ক। এখন গলনাঙ্ক জিনিসটা কি? গলনাঙ্ক জিনিসটা হচ্ছে যেই তাপমাত্রায় বরফ গলে, ঠিক আছে? এবং এইটার অ্যান্সারটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে একটা বরফ ফ্রিজ থেকে তুমি রেখে দিলে সেটা তখনই পানিতে পরিণত হবে যখন সে আশেপাশের পরিবেশ থেকে তাপ গ্রহণ করে আসলে ওটার তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, তখনই সে পানিতে পরিণত হবে। এবং এই কারণেই বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো, এটা যশোর বোর্ড 2017 আসছে। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন। আচ্ছা, এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এবং এটা তোমাদের পরীক্ষাতে এবার আসতে পারে আমার মনে হচ্ছে, ঠিক আছে? তো বলছে কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি, এবং এটা মনে রাখবা 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে যদি ইংলিশটা একটু ভুল আসছে, হ্যাঁ, এটা হবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। 4 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয়। পরের কোয়েশ্চেন কি বলছে? 1 ঘনমিটার পানির ভর কত? আচ্ছা, এখন ঘনমিটার কথাটা মানে কি? ঘন মানে হচ্ছে কিউব, আর মিটার মানে হচ্ছে মিটার কিউব, তাই না? তাহলে এই যে ঘনমিটার মানে হচ্ছে 1 মিটার কিউব, আর আমরা জানি যে 1 মিটার কিউব সমান 1000 কেজি। যদি এটা হয়, এখন এই 1000টাকে আমরা এইভাবে লিখতে পারি 10 টু দি পাওয়ার 3 কেজি। তাহলে এইটা হচ্ছে এখানকার অ্যান্সার। তো দেখো এখানে কোথায় আছে, এই যে 10 টু দি পাওয়ার 3 কেজি। দুইটাই থাকতে পারে, তো যেটা থাকবে সেটাই দেখাবা। পরের কোয়েশ্চেনে কি বলছে? কোনটি উভধর্মী পদার্থ? এখন উভধর্মী পদার্থ বলতে কি বুঝাইছে? উভধর্মী পদার্থ বলতে বুঝাইছে যে যার অ্যাসিড ও ক্ষার ধর্ম দুইটাই থাকে, ধর্ম দুটি বিদ্যমান। যদি এটা হয়, মনে রাখবা এখানে হচ্ছে পানি হচ্ছে এমন একটা পদার্থ যে অ্যাসিড রূপেও কাজ করে, ক্ষার রূপেও কাজ করে, ঠিক আছে? এটা যদিও সায়েন্সের একটা টপিক, বাট জাস্ট এখন তোমরা মাথায় রাখো পানি হচ্ছে এমন একটা পদার্থ যেটা হচ্ছে ওর অ্যাসিড ধর্মও আছে, ক্ষার ধর্মও আছে। পরের কোয়েশ্চেনে কি বলছে? পানির পিএইচ এর নিরপেক্ষ মান কত? এটা খুবই সহজ অ্যান্সার, সেটা হচ্ছে পানির পিএইচ এর মান যদি 7 হয়, তাহলে সেটা হচ্ছে নিরপেক্ষ পানি। এখন পিএইচ এর সম্পর্কে আর কি আসতে পারে? মনে রাখবা পিএইচ যদি, এই পিএইচ এর ভ্যালুটা যদি গ্রেটার দেন 7 হয়, গ্রেটার দেন 7 হয়, তাহলে এইটার যেই ধর্মটা হবে, সেই ধর্মটা হচ্ছে এটা হবে ক্ষারীয়, এটা হবে ক্ষারীয়, রাইট? আর মনে রাখবা পিএইচ যদি লেস দেন 7 হয়, তাহলে কিন্তু
তাহলে কিন্তু এটার ঘনমাত্রা হবে অম্লীয়। আর যদি এক্স্যাক্টলি 7 হয় তাহলে তো আমরা দেখলামই যে এটা হচ্ছে নিরপেক্ষ। পিএইচ যদি এক্স্যাক্টলি 7 হয় তাহলে সেটা নিরপেক্ষ। এই টার্মগুলো তোমাদের একটু জানা থাকা লাগবে, যে কোনোটাই আসতে পারে, হ্যাঁ, যে কোনোটাই আসতে পারে, জাস্ট এগুলো একটু দেখে রাখবা। তো এখানে এই কোশ্চেন অনুযায়ী অ্যান্সার হচ্ছে এটা। পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলছে, পানির প্রধান উৎস কোনটা? তো পানির প্রধান উৎস কিন্তু সমুদ্র, ঠিক আছে, পানির প্রধান উৎস সমুদ্র। এগুলো জাস্ট তোমাদের বইয়ে আছে, ওখান থেকেই নেওয়া, ঠিক আছে। তো এগুলো ডিরেক্ট অ্যান্সার, এগুলোতে আর চিন্তা ভাবনা করার কোনো সময় তোমরা পাবা না, আর আমি আশা করতেছি তোমরা ইউজও করবা না এটা সময়, জাস্ট মুখস্থ। আচ্ছা, শাপলা ফুলের গাছ মাছের আঘাতে ভেঙে যায় না কেন? এটার একটাই কারণ, শাপলা ফুলের যে কাণ্ডটা থাকে সেটা হচ্ছে খুবই নরম থাকে, এবং এই কারণেই পানির নিচে থাকা অবস্থাতেও মাছ যখন এটাকে খুব জোরে আঘাত করে তারপরেও এটা ভেঙে যায় না। তাহলে এখানে হচ্ছে অ্যান্সারটা হবে কাণ্ড অত্যন্ত নরম, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলছে, যে কোন উদ্ভিদটি মাটি ও পানি উভয় জায়গায় জন্মায়? এবং এইটা হচ্ছে তোমার আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে, হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। এবং এখানে অ্যান্সারটা হচ্ছে কেশরদাম, ঠিক আছে। এই কেশরদাম উদ্ভিদটা হচ্ছে মানে এই উদ্ভিদটা মাটি ও পানি উভয় জায়গাতেই জন্মাতে পারে। আচ্ছা, আমাদের প্রয়োজনীয় প্রোটিনের শতকরা কত ভাগ আমাদের মাছ থেকে আসে? তো প্রোটিনের উৎস হিসেবে অনেক কিছুই আছে, যেমন প্রোটিন তুমি যদি চিন্তা করো তাহলে প্রোটিনের দুইটা উৎস, একটা হচ্ছে প্রাণীজ উৎস আর একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস। তো সেক্ষেত্রে এখানে মাছ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রাণীজ উৎস, এবং প্রাণীজ উৎস থেকে সাধারণত আমাদের দেখা যায় 80 ভাগ হচ্ছে প্রোটিন আমরা মাছ থেকেই গ্যাদার করি, ঠিক আছে। পরের কোশ্চেন, জলজ প্রাণী বেঁচে থাকার জন্য পানির পিএইচ এর মান কত হওয়া প্রয়োজন? এবং এটাও কিন্তু আমার মনে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবারে পরীক্ষার্থীদের জন্য, যেখানে এটার অ্যান্সারটা হচ্ছে পানির পিএইচ একটু ক্ষারীয় হওয়া ভালো, যেটা হচ্ছে 6 থেকে 8। হ্যাঁ, এটা কিন্তু হালকা ক্ষারীয়, এটা হচ্ছে এটাকে বলে মৃদু ক্ষারীয়, বেশি ক্ষারীয় না। মৃদু ক্ষার হইলেও সমস্যা, আবার এই রেঞ্জের থেকে মানে অম্ল হইলেও বা অ্যাসিডিক হইলেও সমস্যা। তাহলে এটা হচ্ছে মৃদু ক্ষারীয়, এটা হচ্ছে মৃদু ক্ষারীয়, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন, মৃদু ক্ষারীয় 6 থেকে 8। দেখো, আচ্ছা, এটাকে মৃদু ক্ষারীয় বলা যাচ্ছে না, কারণ আছে, কারণ মৃদু ক্ষারীয় বলা যাবে না কেন? কারণ পিএইচ এর মানটা দেখো একটু অম্লীয় এবং নিরপেক্ষ মিলে আছে। তো এটা হচ্ছে একটা অপটিমাম টেম্পারেচার, যেখানে হচ্ছে মাছের জন্য সবচেয়ে সুইটেবল একটা কি বলে পিএইচ ভ্যালু, ঠিক আছে। তো এখানে পরের কোশ্চেনটা দেখো, পিএইচ এর মান এর কত কম হলে জলজ প্রাণীর জন্য মারাত্মক ক্ষতি হয়ে যায়? তাহলে দেখো কত রকম, আমরা তো দেখলাম 6 থেকে 8 হচ্ছে অপটিমাম পিএইচ ভ্যালু, তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা হবে 6 এর কম হইলে এখানে ঝামেলা শুরু হবে, ঠিক আছে। পরের কোশ্চেনে কি বলছে, ভূপৃষ্ঠের পানির শতকরা কত ভাগ লবণাক্ত? খুবই সুন্দর কোয়েশ্চেন। ভূপৃষ্ঠের পানির শতকরা 97 ভাগ লবণাক্ত, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস জেনে রাখো, তাহলে বাকি কত ভাগ, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে যে অনলি 1% কিন্তু মিঠা পানি, অনলি 1% হচ্ছে এখানে টোটাল পানির 1% হচ্ছে মিঠা পানি, হ্যাঁ। এবং এইটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে, দুইটার যে কোনোটাই আসতে পারে। তো এখানে পরের কোশ্চেনটা দেখি চল। হ্যাঁ, এই দেখো, ভূপৃষ্ঠের মোট পানির শতকরা কত ভাগ হচ্ছে মিঠা পানি? একটু আগেই বললাম, এখানে অ্যান্সারটা কিন্তু, এখানে অ্যান্সার কি হবে বলো তো? এখানে অ্যান্সার হবে হচ্ছে অনলি 1%। এগুলো কিন্তু তোমাদের সব বইয়ে দেওয়া আছে, জাস্ট একটু রিডিং পড়লেই চলবে, হ্যাঁ। পরের কোশ্চেনে কি বলছে, পানিতে রোগ জীবাণু ধ্বংসের জন্য কোনটি করা হয়? আচ্ছা, পানিতে রোগ জীবাণু ধ্বংসের জন্য যেটা করা হয় সেটা হচ্ছে পানিকে পিউরিফিকেশন করতে হয়, তাই না? তো এইটা করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ক্লোরিনেশন করি, এবং এটা হচ্ছে পানিকে বিশুদ্ধ করার একটা প্রসেস, ঠিক আছে। আচ্ছা, আর বাকিগুলো হচ্ছে পানি না আসলে তরল পদার্থ থেকে, মানে একটা দ্রবণ থেকে বিভিন্ন পদার্থ আলাদা করার প্রসেস, পরিস্রাবণ, স্ফুটন, পাতন সবই হচ্ছে একটা প্রক্রিয়া। আর এটাও ক্লোরিনেশন একটা প্রক্রিয়া, বাট এই প্রক্রিয়াটা আমাদের হচ্ছে রোগ জীবাণু ধ্বংসের জন্য ব্যবহার করি আমরা। আচ্ছা, পরের কোশ্চেন, পানি বিশুদ্ধ করার জন্য অন্যতম পদার্থ কোনটি? আচ্ছা, এই যে এটা হচ্ছে ব্লিচিং পাউডার, পানি বিশুদ্ধ করার জন্য অন্যতম পদার্থ কোনটি? রাইট, পানি বিশুদ্ধ করার জন্য অন্যতম পদার্থ, আচ্ছা, এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে
এই যে সোডিয়াম হাইপোক্লোরাইড। হ্যাঁ, এটা নামটা একটু মাথায় রাখবা, এটা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড। ঠিক আছে, এটা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড। ক্লিয়ার? হ্যাঁ, এবং এটা হচ্ছে, এটার সংকেতটা হচ্ছে একটু জেনে রাখো, এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। হ্যাঁ, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ঠিক আছে, এবং এটার বাণিজ্যিক নাম হচ্ছে ব্লিচিং পাউডার। এটার বাণিজ্যিক নাম হচ্ছে ব্লিচিং পাউডার। এবং এইটা কিন্তু তোমাদের সংকেত হিসেবে পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, এটা সংকেত হিসেবে পরীক্ষাতে আসতে পারে। পরের কোয়েশ্চেন। আচ্ছা, এইটা তো দেখতেই পারতেছো। আচ্ছা, এইগুলো একটু বলে দিই। এটা হচ্ছে ক্লোরিন। হ্যাঁ, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন। আর এই O3 হচ্ছে, এটা হচ্ছে ওজোন, এটা হচ্ছে ওজোন। সবগুলো একটু সংকেত আমাদের জানতে হবে। আচ্ছা, পরের কোয়েশ্চেনে কি বলছে? নিচের কোনটি জীবাণুনাশক নয়? কোনটি জীবাণুনাশক নয়? এখানে কোনটি জীবাণুনাশক নয় সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে খাবার লবণ। হ্যাঁ, খাবার লবণ কখনো জীবাণুনাশক হিসেবে কাজ করানো যায় না। আর এটাকেও জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা যায়। ক্লোরিন, ওই যে ক্লোরিনেশন যে প্রসেস পড়ছো সেখানে ক্লোরিন ইউজ করা হয়, তো ওখানে ক্লোরিনেশন প্রসেসে ক্লোরিন ইউজ করা হয়। আর নাইট্রোজেন ডাইঅক্সাইডও ইউজ করা হয়। তো এখানে খাবার লবণ হচ্ছে জীবাণুনাশক নয়। পরের কোশ্চেন, ব্লিচিং পাউডারের সংকেত। দেখো, একটু আগেই আমি বলছি ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে এইটা। হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। হ্যাঁ, পরের কোশ্চেন কি? পানি বিশুদ্ধকরণের পরিস্রাবন পদ্ধতি কোনটা? পানি বিশুদ্ধকরণের পরিস্রাবন পদ্ধতি হচ্ছে এই যে বালির স্তরের ভিতরে দিয়ে চালনা করা। হ্যাঁ, এটাকে একটা ইনসুলেটরের মধ্যে দিয়ে চালনা করলে এটাকে আমরা বলি পরিস্রাবন। হ্যাঁ, এটাকে আমরা বলি পরিস্রাবন। এখান থেকে বিভিন্ন ধরনের বড় বড় ময়লা পদার্থ বের হয়ে যায় এই প্রসেসের মাধ্যমে। পরের কোশ্চেন আসি। পরের কোশ্চেনে কি বলছে? বন্যার সময় খাবার পানি বিশুদ্ধ করা হয় কোনটি দ্বারা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমাদের পরীক্ষাতে আসতে পারে। বন্যার সময় মানে দুর্যোগ অবস্থায় আমাদের যখন যে সকল জায়গায় পানি আটকা পড়ে যায়, মানে পানি জমাট বেঁধে যায়, তখন মানুষজন তো আসলে বিশুদ্ধ পানির অভাবে মারাও যায়, অনেক ক্ষেত্রে দেখা যায়। তো ওই সকল ক্ষেত্রে আমরা সাধারণত সোডিয়াম হাইপোক্লোরাইড ইউজ করি পানি বিশুদ্ধ করার জন্য। পরের কোশ্চেন কি বলছে? ফুটন শুরু হওয়ার পর কত মিনিট ফুটালে সেই পানি জীবাণুমুক্ত হবে? খুবই সুন্দর কোয়েশ্চেন। এটা আসলে বেসিক্যালি খুবই একটা জেনারেল নলেজ। সেটা হচ্ছে 15 থেকে 20 মিনিট। ঠিক আছে, 15 থেকে 20 মিনিট। তার মানে পানিটা যখন ফুটবে তার 15 থেকে 20 মিনিট, মানে তারপরে যদি তুমি 15 থেকে 20 মিনিট এটাকে আর একটু তাপ দাও, তাহলে দেখা যায় কি পানির মধ্যে থাকা সবকিছু মানে জীবাণু ওই তাপে আর কি বাঁচতে পারে না, ওটা মরে যায়। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হচ্ছে 15 থেকে 20 মিনিট। পরের কোশ্চেন, ওষুধ তৈরির জন্য কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ করা হয়? খুবই সুন্দর কোয়েশ্চেন। এটা মেডিকেল সায়েন্সে আমরা অনেক বেশি ব্যবহার করি। কিভাবে ব্যবহার করি? মেডিকেল সায়েন্সে যত ওষুধ ব্যবহার করা হয় সেখানে পাতন ইউজ করা হয়। পাতন জিনিসটা কি? পাতন জিনিসটা হচ্ছে, পাতন একটা হচ্ছে প্রক্রিয়া, যেই প্রক্রিয়াতে যেটা করা হয় সেটা হচ্ছে আগে বাষ্পীভবন করা হয়, দেন ওটার সাথে আবার ওই মিশ্রণটাকে ঘনীকরণ করা হয়, মানে ঠান্ডা করা হয়। তার মানে ধরো তোমার কাছে একটা দ্রবণ আছে এবং ওই দ্রবণটাতে দুইটা পদার্থ আছে, যে দুইটা পদার্থ একটা ডিফারেন্ট টেম্পারেচারে সেটা হচ্ছে বাষ্পে পরিণত হয় বা তাদের স্ফুটনাঙ্ক আলাদা। তো স্ফুটনাঙ্ক আলাদা হইলে তুমি যাকে আলাদা করতে চাও তার স্ফুটনাঙ্ক যদি তুমি দ্রবণের মধ্যে দাও, তাহলে দেখা যায় কি ওটা গ্যাসে পরিণত হয়ে যায়, আর বাকি যা থাকে সেটা কিন্তু তরলে রূপান্তরিত হয়ে যায়। এবং এই যে একটাকে গ্যাসে পরিণত করলাম, তো এই গ্যাসটাকে তুমি আরেকটা চেম্বার বা আরেকটা নলের মাধ্যমে অন্য একটা পাত্রে নিয়ে পরে ওটাকে ঠান্ডা করলে দেখা যাবে কি তুমি বিশুদ্ধ জিনিসটা পাইতেছো, বা যেটা আলাদা করতে চাইতেছো সেটা পাইতেছো। তো এইটাই হচ্ছে বেসিক্যালি পাতন। হ্যাঁ, এটাই হচ্ছে বেসিক্যালি
পাতন। তো এটা মেডিকেল সায়েন্সে খুবই খুবই বেশি ইউজ করা হয়, তো এটা মাথায় রাখবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলছে দূষণের কারণে সম্পদের অনুপযোগী হওয়ার সবচেয়ে বড় প্রমাণ কোনটি? দূষণের কারণে সম্পদের অনুপযোগী হওয়ার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু নদ নদীর প্রাণী না পানি। আচ্ছা, এখন কেন? কারণ দেখো এই যে সেক্টরটা, এটা কিন্তু নদ নদীর পানি কিন্তু দেখা যায় কি, এটা এখন আমাদের দেশে যেটা ঘটে সেটা হচ্ছে ম্যাক্সিমাম কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রি যে ময়লা বা আবর্জনাগুলা সবগুলো কিন্তু নদ নদীতেই ফেলানো হয়, এবং এরই কারণে কিন্তু আমরা নদ নদীর পানিটাকে ঠিকঠাক মতো ইউজ করতে পারি না। তো এইটা এখানে এই কারণে, এই যে দূষণের কারণে আমাদের এই নদ নদীর যে সম্পদ, মানে নদ নদীর মধ্যে বা নদীর মধ্যে পানি, মাছ আছে, তারপরে আরো অনেক কিছু আছে, যে সকল সম্পদ আমরা এটা ধ্বংস করার কারণে বা এই ময়লা আবর্জনা ফেলার কারণে আমরা এটাকে ইউজ করতে পারতেছি না, এবং ইন দ্যাট কেস এটা হচ্ছে নদ নদীর পানি। রাইট অ্যান্সার। কোনটির কারণে মস্তিষ্ক বিকল হয়ে যায়? আচ্ছা, কোনটির কারণে মস্তিষ্ক বিকল হয়ে যায়? অ্যান্সারটা হচ্ছে আর্সেনিক। হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে আর্সেনিক। ঠিক আছে, তুমি যদি আর্সেনিক যুক্ত পানি বেশি পান করো বা তোমার বেশি ব্যবহার করা হয়, তো আস্তে আস্তে তোমার এটা ব্রেইনে ইফেক্ট পড়ে এবং তোমার মস্তিষ্ক বিকল হয়ে যেতে পারে। এবং এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ঠিক আছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনে যাই। বলছে মানব দেহে পারদের ক্ষতিকারক প্রভাব কোনটি? আচ্ছা, তো আগে একটু পারদ সম্পর্কে জেনে নিই। পারদ হচ্ছে একটা ভারী ধাতু, এটা একটু মাথায় রাখবা। পারদ একটা ভারী ধাতু, এবং এই ভারী ধাতুগুলোর সবচেয়ে খারাপ দিক হচ্ছে এরা আমাদের শরীরে ক্যান্সার তৈরি করে। তো এখানে একটু দেখো কোথায় কি আছে। আচ্ছা, ক্যান্সার তৈরি করে অথবা তোমাদের বিকলাঙ্গ হওয়ার চান্সেস বেড়ে যায়। ঠিক আছে, তো পারদের ক্ষতিকারক প্রভাব হচ্ছে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে যেতে পারে। ঠিক আছে, আবার টু সাম এক্সটেন্ট এটা রক্ত শূন্যতাও দেখা দেওয়া, দুইটাই হইতে পারে। ঠিক আছে, এখানে দুইটাই রাইট অ্যান্সার আমার মনে হচ্ছে খুব সম্ভবত, তোমরা বইটা একটু চেক করে নিবা। পরের কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেন কি বলছে? যে সীসাযুক্ত পানি পান করলে নিচের কোনটি হতে পারে? আচ্ছা, সীসা বলতে আসলে কি বুঝাইছে? সীসা বলতে আসলে যেটা বুঝাইছে সেটা হচ্ছে লেড যুক্ত। লেডকে সীসা বলে। হ্যাঁ, লেড একটা পদার্থ, লেড যুক্ত। হ্যাঁ, তো সীসাযুক্ত পানি পান করলে নিচের আসলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ত্বকের ক্যান্সার হয়। আমাদের ত্বকের ক্যান্সার হওয়ার জন্য দায়ী সীসাযুক্ত পানি। পরের কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেন কি বলছে? আর্সেনিক যুক্ত পানি পান করলে কোন রোগটি হয়? আচ্ছা, আর্সেনিক যুক্ত পানি পান করলে এখানেও অ্যান্সারটা হবে ত্বকের ক্যান্সার, কারণ ওই যে আর্সেনিক, হ্যাঁ, এটা হচ্ছে পানি দূষণের একটা সাইড এফেক্ট, এটার কারণে আমাদের ত্বকের ক্যান্সার হয়। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে যাচ্ছি। পানিতে নিচের কোনটি মাত্রা অতিরিক্ত উপস্থিতি পাকস্থলীর রোগ সৃষ্টি করে? আচ্ছা, এখানে অ্যান্সারটা হচ্ছে আর্সেনিক। আমাদের আর্সেনিক যদি আমরা বেশি পরিমাণে খাই তাহলে আমাদের পাকস্থলীতে ক্ষত সৃষ্টি করবে, পাকস্থলীর কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আচ্ছা, আগের কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও আমি একটু নোট করে দিই, কারণ এগুলো তোমরা একটু ভালো মতো পড়তে হবে। হ্যাঁ, এগুলো তোমাদের পরীক্ষাতে আসার মতো কোয়েশ্চেন। হ্যাঁ, এগুলো আমি একটু তোমাদেরকে নোট ডাউন করে দিলাম। পরের কোয়েশ্চেন, কোন নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য মরে গেছে? আচ্ছা, কোন নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য মরে গেছে? একদম সিম্পলি বয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে মনোজ। ঠিক আছে, সেটা কিন্তু মনোজ। পরের কোয়েশ্চেন আসি। এবং দেখো, মনোজের সাথে তোমাদের বইতে কিন্তু আরও কয়েকটা নদীর এক্সাম্পল দেওয়া আছে, তো ওগুলোও একটু ভালো মতো পড়ে ফেলবা, কারণ যে কোনোটাই তোমার অপশনে থাকতে পারে। পরের কোয়েশ্চেন দেখো, বাঁধ নির্মাণের ফলে পানি প্রবাহ বিঘ্নিত হয়ে কোন নদীগুলো শুকিয়ে মরে গেছে? আচ্ছা, দেখো এখানে অ্যান্সার হচ্ছে এই যে করতোয়া, মনোজ। ঠিক আছে, করতোয়া, মনোজ, এগুলো হচ্ছে মানে বাঁধ আসলে পানি তো নিজের মতো করে চলে। ঠিক আছে, ওকে তুমি আটকাইতে পারবা না। হ্যাঁ, পানি প্রবাহটা তার একদম মানে ন্যাচারাল, এটা যেদিকে যাওয়া উচিত সেদিকেই যেতে দেওয়া ভালো। এছাড়া যদি আমাদের সাথে আমরা ওখানে বাঁধ ইউজ করি, পরবর্তীতে দেখা যায় আমাদের নদী ভাঙন ঘটে। হ্যাঁ, এক জায়গায় দেখা যায় কি নদী ভাঙন ঘটতেছে, আরেক জায়গায় আসলে আবার এই মাটিটাই আরেক জায়গায় চলে যাচ্ছে, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি ক্ষতি হয়। ঠিক আছে, তো এই যে কোয়েশ্চেনটা, এই নদী ভাঙন বা বাঁধ নির্মাণের কারণে কোন নদীগুলো শুকিয়ে গেছে বা মরে গেছে, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে। পরে কোয়েশ্চেনটা দেখি।
পরের কোশ্চেন কি বলছে, কত সালে ভারত সরকার গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করে? অ্যান্সারটা হচ্ছে 1975। ডিরেক্ট অ্যান্সার। হ্যাঁ, এগুলা কিন্তু তোমাদের মানে বেশি টাইম নেওয়ার কথা না, এই সকল ছোট ছোট সালগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, কারণ এগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। পরের কোশ্চেন কি বলছে, যে কত সালে পদ্মা নদীর পানি বন্টন চুক্তি হয়? 75-এ আসলে 75-এ হচ্ছে পানিপথ মানে 75-এ আসলে কি হয় দেখো তো। 75-এ এই যে দেখো দুইটা কোশ্চেনের পার্থক্য দেখো, গতিপথ পরিবর্তন করে আর পানি বন্টন চুক্তিটা কিন্তু হয় 1977 সালে। ঠিক আছে, পানি বন্টন চুক্তিটা কিন্তু হয় 1977 সালে। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেন কি বলছে, যে হ্যাঁ, রামসার কনভেনশন কোথায় অনুষ্ঠিত হয়? রামসার কনভেনশন অনুষ্ঠিত হয় কিন্তু ইরানে। ঠিক আছে, এটা ইরানে অনুষ্ঠিত হয়। ঠিক আছে, পরের কোশ্চেন আসো। পরের কোশ্চেন কি বলছে, যে পানির পিএইচ এর মান কমলে, আচ্ছা পানির পিএইচ এর মান কমলে রোগ ব্যাধি বাড়বে, মাছের খনিজ পদার্থ কমবে এবং মাছের অঙ্গের বিকাশ হবে না। চারটা অপশনই কিন্তু রাইট। হ্যাঁ, এখানে চারটা অপশনই রাইট। তো এখানে চারটা অপশনই রাইট, একটু তোমরা ডিটেইল পড়ে ফেলবা, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে। পরের কোশ্চেন, সীসা মিশ্রিত পানি পান করার ফলে ফুসফুসে ক্যান্সার? হ্যাঁ, ক্যান্সার হইতে পারে। শরীর জ্বালাপোড়া করবে? হ্যাঁ। মেজাজ খিটখিটে হয়? না, মেজাজ খিটখিটে হয় না। এটা হচ্ছে বেসিক্যালি মেজাজ খিটখিটেটা আসলে হরমোনের কারণে হয়, এটার কারণে তো হওয়ার কথা না। তো আমার মনে হচ্ছে এখানে 1 আর 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন আসি। পরের কোশ্চেন বলছে, পানির বাষ্পীভবন প্লাস পানির ঘনীভবন ইজ ইকুয়ালস টু পানির বিশুদ্ধকরণ প্রক্রিয়া। একটু আগেই আমি এটা পড়াইছি, যেখানে তুমি বাষ্পীভবন করবা মানে বাষ্পে পরিণত করবা, দেন ওইটাকে আবার ঘনীভবন মানে ঠান্ডা করবা, ওই জিনিসটাকে আমরা বলি বা ওই প্রক্রিয়াটাকে আমরা বলি পাতন। পরের কোশ্চেন আসি। পরের কোশ্চেন কি বলছে, পানির বাষ্পীভবন এবং ঘনীভবন পানির বিশুদ্ধকরণ প্রক্রিয়া, উদ্দীপকের পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়াটি কি বলছে? ওষুধ তৈরি কারখানায় ব্যবহার করা হয়? হ্যাঁ অবভিয়াসলি। বাসাবাড়িতে পানি বিশুদ্ধ করার জন্য ব্যবহার করা হয়? না, এটা খুবই একটা জটিল প্রসেস, এটাকে তোমাকে মানে তুমি চাইলে এটা করতে পারবে না, তোমাকে অনেক কন্ডিশন এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আচ্ছা কি দাগাইলাম, এটা কিন্তু হচ্ছে 1 ও 3, 2 নাম্বার অপশনটা এখানে হবে না। পরের কোশ্চেনে কি বলছে, যে একটি পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় কত লিটার রক্ত থাকে? আচ্ছা এটা কিন্তু তোমাদের ওই হৃদযন্ত্রের যত কথা এই চ্যাপ্টারটা থেকে আসছে। ঠিক আছে, তো এখানে আমরা জানি যে এই অ্যান্সারটা কিন্তু 5 থেকে 6 লিটার। এই অ্যান্সারটা হচ্ছে 5 থেকে 6 লিটার। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। পরের কোশ্চেনটা কি বলছে, যে পরের কোশ্চেন বলছে যে পূর্ণবয়স্ক মানুষের দেহের মোট কত ভাগ রক্ত? পূর্ণবয়স্ক মানুষের দেহের প্রায় 8 ভাগ রক্ত, 8% রক্ত কিন্তু থাকে। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনে আসি। এগুলো খুবই সহজ এবং খুবই সুন্দর কোশ্চেন। আচ্ছা এই দুইটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এগুলা আসলে আসে আমাদের পরীক্ষাতে, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটাও ইম্পর্টেন্ট। আচ্ছা পরের কোশ্চেন আমরা দেখি যে কি বলছে, রক্তরসের পরিমাণ কত? আচ্ছা রক্তরস জিনিসটা কি? আমরা জানি যে রক্তকে আমরা যদি ঝাঁকাই, হ্যাঁ মানে রক্তকে আমরা যদি খুব জোরে একটা টেস্ট টিউবে নিয়ে অনেক জোরে ঝাঁকাই এবং ঝাঁকানোর ফলে রক্তটা 2 ভাগে ভাগ হয়ে যায়, এবং 2 ভাগে ভাগ হইলে সেটা হয় একটা হচ্ছে রক্ত উপাদান বা রক্ত কণিকা আমরা যেটাকে বলি, একটা হচ্ছে রক্ত কণিকা আর একটা হচ্ছে রক্ত রস। এবং এই রক্ত রসটা কিন্তু হলুদের মতো দেখতে, রক্ত রসটা হচ্ছে হলুদের মতো দেখতে। হ্যাঁ, হলুদ কালার হয় এবং এটার পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট। এটার পার্সেন্টেজ হচ্ছে রক্ত রস থাকে 55%, হ্যাঁ, আর রক্ত কণিকা থাকে 45%। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে 55%। এগুলো খুবই সহজ কোশ্চেন। পরের কোশ্চেনে আসি। রক্তরসে খাদ্যসার হিসেবে কোনটি উপস্থিত থাকে? খাদ্যসার। আচ্ছা খাদ্যসার জিনিসটা কি একটু খেয়াল করো। খাদ্যসার হচ্ছে যে তুমি যেটা খাইতেছো, ডেইলি যেটা খাও, ধরো যে সকল খাবার তুমি খাও সে সকল খাবার থেকে তুমি পুষ্টি গ্রহণ করো না। তো এই পুষ্টি গ্রহণ করলে আমরা বেসিক্যালি 3 ধরনের প্রধান খাবার খাই। খাদ্য উপাদান তো প্রধানত 3 প্রকার। সেটা হচ্ছে কি প্রোটিন, রাইট, সেটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে প্রোটিন, তারপরে আরেকটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট,
প্রোটিন বা আমিষ, আচ্ছা সব এক পাশে মানে একই ফর্মে লিখি। একটা হচ্ছে শর্করা, আরেকটা হচ্ছে আমিষ, আরেকটা হচ্ছে স্নেহ, তাই না? স্নেহ। মনে রাখবা যে যেটা হয় সেটা হচ্ছে এই যে যে শর্করা, এই শর্করাটা সবসময় গ্লুকোজে কনভার্ট হয়, মানে আমরা যে শর্করা জাতীয় খাবারটা খাই সেটা আমরা গ্লুকোজ হিসেবে আমাদের বডিতে পাই, এবং এই গ্লুকোজ হচ্ছে একটা খাদ্যসার, ঠিক আছে? আবার ঠিক সেমভাবে আমিষ এটাও একটা খাদ্যসারে পরিণত করে, স্নেহ এটা একটা খাদ্যসারে পরিণত করে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। তিনটা আমি লিখে দিচ্ছি। আমি যেটা করে সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে। আমিষ আসলে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে। আর স্নেহ কি করে স্নেহ হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, এটাতে কনভার্ট করে। তাহলে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল এগুলোতে কনভার্ট সে করে। এখন কথা হচ্ছে তুমি এই যে এগুলা যেগুলো দেখতেছো এই যে এই পাশে, এগুলোই হচ্ছে তোমার খাদ্যসার, এগুলোই হচ্ছে খাদ্যসার। হ্যাঁ, এগুলোই হচ্ছে খাদ্য সার, ঠিক আছে? এগুলো খাদ্য সার। তাহলে এখন দেখো এখানে অপশন কোনটা আছে? অ্যামিনো অ্যাসিড আছে, অবশ্যই অ্যামিনো অ্যাসিড আছে। অ্যামিনো অ্যাসিড রাইট অ্যান্সার, ঠিক আছে? কোলেস্টেরল না, কারণ কোলেস্টেরল হচ্ছে একটা রাসায়নিক পদার্থ যেটা হচ্ছে হজম হয় না, মানে হজম হওয়ার আগে যেগুলো আমরা গ্রহণ করি চর্বি জাতীয় খাবার, অ্যামোনিয়া তো একটা রাসায়নিক পদার্থ যেটা আমাদের জন্য বিষাক্ত। আর অ্যালবুমিন হচ্ছে, আচ্ছা এটা একটু জেনে নাও, অ্যালবুমিন হচ্ছে রক্তে পাওয়া, রক্তরসে থাকা প্রোটিন। হ্যাঁ, রক্তরসে থাকা প্রোটিন, রক্ত রসে থাকা প্রোটিন, ঠিক আছে? রক্ত রসে থাকা প্রোটিন, ঠিক আছে? আচ্ছা পরে কোয়েশ্চেন আসি। পরে কোয়েশ্চেন কি বলছে? রক্ত রসে কোন গ্যাসীয় পদার্থ থাকে না? আচ্ছা খুব সুন্দর কোয়েশ্চেন। আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে, এবং এখানে অ্যান্সারটা হচ্ছে ক্লোরিন। রক্ত রসে কখনো ক্লোরিন গ্যাস থাকতে পারবে না, কারণ ক্লোরিন গ্যাস যদি কোনোভাবে আমাদের শরীরের মধ্যে ঢোকে তাহলে এটা আমাদের শ্বাসকষ্ট ঘটায়, এবং শ্বাসকষ্টের জন্য দায়ী। এটা আমাদের শ্বাসকষ্টের জন্য দায়ী, শ্বাসকষ্টের জন্য দায়ী, ঠিক আছে? এটা আমাদের শ্বাসকষ্টের জন্য দায়ী। আচ্ছা পরে কোয়েশ্চেন, আচ্ছা এইখানে এই যে এইটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, হিউজ ইম্পর্টেন্ট। কি করলাম, এখানে কিন্তু কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো একটু মাথায় রেখো। হ্যাঁ, এগুলো একটু মাথায় রেখো। পরে কোয়েশ্চেনে কি বলছে? কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করে কোনটি? কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বনেট রূপে ফুসফুস থেকে বহন করে হচ্ছে রক্তরস। এই যে রক্তরস, হ্যাঁ এগুলো কিন্তু একদম মুখস্থ মান। হ্যাঁ, লোহিত রক্তকণিকা কেন করে না? তোমাদের অনেকের মনে হতে পারে লোহিত রক্তকণিকা কি দোষ করলো। আসলে লোহিত রক্তকণিকার কাজ এটা না। লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। ওর কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা, ওর কাজই এটা, ঠিক আছে? এবং ওর মানে এইটাই হচ্ছে ওর সম্পর্কে অনেক কিছু জানা লাগবে। ও হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে আছে, সবচেয়ে বেশি পরিমাণে রক্ত কণিকার মধ্যে এই কণিকাটা সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে বেশি পরিমাণে থাকে, সবচেয়ে বেশি পরিমাণে থাকে। হ্যাঁ, এবং এইটা পুরুষ এবং নারী ভেদে আলাদা হয়। এবং বলে দিচ্ছি এই যেই নাম্বারগুলা, হ্যাঁ, যে প্রতি মানুষের ঘন কিউবিক মিলিমিটারে, হ্যাঁ প্রতি ঘন কিউবিক মিলিমিটারে একজন পূর্ণবয়স্ক পুরুষ দেহে কত মানে লোহিত রক্তকণিকার সংখ্যা কত, ঠিক আছে? এটা কিন্তু তোমরা পরীক্ষাতে পাইতে পারো। তো দেখা যায় কি পুরুষ দেহে সেটা হয় 45 থেকে 50 লাখ, নারী দেহে সেটা হয় 40 থেকে 45 লাখ, ভ্রূণ দেহে সেটা হয় 80 থেকে 90 লাখ, ঠিক আছে? শিশু দেহে সেটা হয় 70 থেকে 80 লাখ। এই একটা রেঞ্জ, এই রেঞ্জগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে, এবং এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট লোহিত রক্তকণিকা থেকে। এখন লোহিত রক্তকণিকা থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, হ্যাঁ এটাই হচ্ছে রক্তের রং লাল করে। রক্তের রং লাল করে। এখন কথা হচ্ছে রক্তের রং লাল কেমনে করলো?
রক্তের রং লাল করার কারণ হচ্ছে এই লাল করার জন্য একটা পদার্থ দায়ী, সে হচ্ছে হিমোগ্লোবিন। সে হচ্ছে হিমোগ্লোবিন, ঠিক আছে, ও হিমোগ্লোবিন। তো এই পয়েন্টসগুলো তোমাদের একটু জানা থাকে লাগবে। আচ্ছা, শ্বেত রক্তকণিকা নিয়ে কথা না বললেই না। শ্বেত রক্তকণিকা কি করে? শ্বেত রক্তকণিকা যেটা করে সেটা হচ্ছে ও ও ও হচ্ছে রোগ প্রতিরোধে অংশ নেয়। দেখো আমি অনেক কিছু পড়াই দিচ্ছি, এগুলো জাস্ট একটু মাথায় রাখবা। ও রোগ প্রতিরোধে কাজ করে, ও রোগ প্রতিরোধে কাজ করে। হ্যাঁ, তার মানে তোমার শরীরের মধ্যে কোনো কিছু ঢুকলো, হ্যাঁ, যেটা তোমার শরীরের জন্য ক্ষতিকর, তাই না? ভাইরাস, ব্যাকটেরিয়া, যে কোনো কিছু হইতে পারে। তো এই জিনিসগুলো তোমার শরীরের জন্য কিন্তু ক্ষতিকর, এবং এগুলোকে দমন করার কাজ কিন্তু শ্বেত রক্তকণিকা বা শ্বেতকণিকা করে। আর অনুচক্রিকার কাজ হচ্ছে টোটালি ডিফারেন্ট। অনুচক্রিকার কাজ হচ্ছে শরীরে কোথাও যদি কেটে যায় হঠাৎ করে আচমকা, 3 থেকে 5 মিনিটের মধ্যে দেখবা রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়। তো এই রক্ত পড়া বন্ধ হওয়ার যে প্রক্রিয়াটা, এটারে বলে রক্ততঞ্চন প্রসেস। হ্যাঁ, রক্ততঞ্চন প্রক্রিয়া। এবং ওই যে রক্ত কোথাও কেটে গেলে এই রক্ততঞ্চন প্রক্রিয়াটা ঘটায় হচ্ছে অনুচক্রিকা। এই প্রক্রিয়াটা ঘটায় কে? এই প্রক্রিয়া কি হচ্ছে, ঠিক আছে, রক্ত তঞ্চন প্রক্রিয়া সম্পাদন করে। রক্ততঞ্চন প্রক্রিয়া সম্পাদন করা হচ্ছে অনুচক্রিকা। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। রক্তরসেরও কাজ আছে। রক্তরসের কাজ মানে বলে তো আর শেষ করা যাবে না, তো জাস্ট একটু বলি। রক্তরস হচ্ছে বেসিক্যালি জীবে পরিবহনের কাজ করে, এক কথায়। এখন পরিবহন বলতে খাদ্যসার থেকে শুরু করে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সবকিছু আদান প্রদান পরিবহন করার জন্য রক্তরস দায়ী, এক কথায় শেষ। ঠিক আছে, তো এই কোশ্চেনটা দেখো একটার মাধ্যমে আমি অনেক কিছু পড়াই দিলাম। ঠিক আছে, অনেক কিছু পড়াই দিলাম, এগুলো এইখানে যা যা লিখছি সব কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরের কোশ্চেন আসি। পরের কোশ্চেন কি বলছে? কোনটি রেচন পদার্থ? রেচন পদার্থ জিনিসটা কি? রেচন পদার্থ মানে হচ্ছে কোনটি আমাদের শরীরে কি হয়, এটাকে আমরা বলি মানে আমাদের শরীরের ওয়েস্টেজ বা ময়লা বা এটাকে আমরা বলি বর্জ্য পদার্থ। ময়লা বা বর্জ্য পদার্থ এটা কি? এটা হচ্ছে, হ্যাঁ, এই যে দেখো এখানে হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে আমাদের শরীরে একটা বর্জ্য পদার্থ। ঠিক আছে, লেসিথিনটা কি? লেসিথিন হচ্ছে আমাদের কিছু অ্যামাইনো অ্যাসিড, আমাদের প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড আছে না, আমাদের মানবদেহে কিন্তু টোটাল 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, এবং সেই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের মধ্যে লেসিথিন হচ্ছে একটা। তাহলে এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা, অ্যালবুমিন, বিলিরুবিন, হ্যাঁ, এগুলো তো আমি বললাম যে অ্যালবুমিন হচ্ছে একটা প্রোটিন, বিলিরুবিন হচ্ছে একটা পদার্থ যেটা হচ্ছে ওই হিমোগ্লোবিন থেকে তৈরি হয়। ঠিক আছে, অত ডিটেইলে যাওয়া লাগবে না, এটা জাস্ট একটু জানলেই চলবে। আচ্ছা, পরের কোশ্চেন আসি। পরের কোশ্চেন কি? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোনটি নিঃসৃত হয়? আচ্ছা, অন্তঃক্ষরা, ঠিক আছে। এখন গ্রন্থি হচ্ছে টোটালি 2 প্রকার, একটা হচ্ছে অন্তঃক্ষরা, এবং এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে মনে রাখবা হরমোন নিঃসরণ হয়। হ্যাঁ, হরমোন নিঃসরণ হয়। এখন হরমোন নিঃসরণ হয়, তাহলে আরেকটা গ্রন্থি কি? আরেকটা গ্রন্থি হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। আরেকটা গ্রন্থি হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। হ্যাঁ, তো বহিঃক্ষরা গ্রন্থি থেকে যেটা হয় সেটা হচ্ছে একটু মাথায় রাখবা। বহিঃক্ষরা গ্রন্থি থেকে যেটা হয় সেটা হচ্ছে এনজাইম ক্ষরণ হয়। হ্যাঁ, এনজাইম ক্ষরণ হয়, এনজাইম ক্ষরণ করে। ঠিক আছে, এখন দুইটা আলাদা আলাদা কাজ আছে, কাজগুলো একটু লিখে দিচ্ছি। এই এনজাইম যেটা, হ্যাঁ, এই এনজাইম যেটা দেখতে পাইতেছো, এই এনজাইম যেটা করে সেটা হচ্ছে জীবদেহে, মানে আমাদের শরীরে, হ্যাঁ, জীবদেহে নানা ধরনের ক্রিয়া বিক্রিয়ায় অংশগ্রহণ করে। হ্যাঁ, অংশগ্রহণ করে।
ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জিনিসটাকে একটু লক করে নিই, ধরো। হ্যাঁ, এখন কথা হচ্ছে তাহলে হরমোন কি করে। আচ্ছা, হরমোনের আরেকটা নাম একটু বলে নিই। হরমোন এটার আরেকটা নাম হচ্ছে প্রাণরস। হ্যাঁ, অপর নেম হচ্ছে প্রাণরস। এবং ওর আরেকটা কাজ হচ্ছে এই জীবদেহে ও যেটা করে সেটা হচ্ছে জীবদেহে ও কি করলো, এনজাইম হচ্ছে নানান ধরনের ক্রিয়া বিক্রিয়াতে অংশগ্রহণ করে, আর এই হচ্ছে নানা ধরনের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, নানা ধরনের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, ও হচ্ছে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, এই দুইটা পয়েন্ট একটু মাথায় রাখো, এটা আমাদের ওই অভিন্ন তথ্যভিত্তিক কোশ্চেনে আসতে পারে। আচ্ছা, তো এখানে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে হরমোন, রাইট অ্যান্সার হরমোন। পরের কোশ্চেন আসছি। পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে রক্তের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে কোনটি। রক্তের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে হচ্ছে আমাদের রক্তরস। হ্যাঁ, রক্তরসের এটা একটা কাজ, রক্তরসের এটা একটা কাজ, রক্তরসের অনেক কাজ, তো এটাও একটা কাজ। ঠিক আছে। আচ্ছা, আর বাকিগুলো কাজ তো আমি বলছি। আচ্ছা, কোনটির জন্য রক্তের রং লাল দেখায়, এই যে একটু আগে বললাম লোহিত রক্তকণিকাতে হিমোগ্লোবিন থাকে। লোহিত রক্তকণিকাতে কি থাকে, লোহিত রক্তকণিকা থাকে হিমোগ্লোবিন। হ্যাঁ, এই হিমোগ্লোবিনের কালারটা হচ্ছে লাল, হিমোগ্লোবিনের কালার হচ্ছে লাল। এই হিমোগ্লোবিন হচ্ছে রক্তের রং লালের জন্য দায়ী। কারণ এটা কোথায় থাকে, লোহিত রক্তকণিকাতে, এই জন্য রাইট অ্যান্সার হচ্ছে এইটা। পরের কোশ্চেন আসি। পরের কোশ্চেন হচ্ছে আচ্ছা, সেম কোশ্চেন আসছে, পরেরটাতে দেখি। মানুষের লোহিত রক্তকণিকার আয়ু কতদিন। আচ্ছা, লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে 120 দিন। হ্যাঁ, 120 দিন, বা এটাকে আমরা বলি কত বলো তো, 3 মাস। 3 মাস তো না, সরি 4 মাস। ঠিক আছে, 4 মাস। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এবং এইটার সাথে দেখো এখানে তোমরা একটু জাস্ট বইটা খুলে একটু দেখে ফেলবা। এই যে এখানে আয়ু দেখতে পেতেছো, এই আয়ুটা একটু পড়ে ফেলবা, যেটা হচ্ছে শ্বেত রক্তকণিকাটা পড়বা। শ্বেত রক্তকণিকার আয়ু। ঠিক আছে, তারপর হচ্ছে অনুচক্রিকা। এটাও কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে কোনোটা আসতে পারে। এটা আমি তোমাদের জন্য জাস্ট একটু তোমাদের জন্য রেখে দিচ্ছি। এটা হচ্ছে তোমরা রেফারেন্স হচ্ছে বুক, তোমাদের বইটা ফলো করবা। এই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মান শো করে, বইয়ে যেটা থাকবে ওইটাই কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে। পরের কোয়েশ্চেন হচ্ছে কোনটির রক্তের লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, এইটা একটু ইম্পর্টেন্ট। সাধারণত মানুষের ক্ষেত্রে বা ম্যাক্সিমাম প্রাণীর ক্ষেত্রে লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না। কেন থাকে না? কারণ লোহিত রক্তকণিকাতে হিমোগ্লোবিন থাকে, এবং হিমোগ্লোবিনটা লোহিত রক্তকণিকার জায়গাটাকে, নিউক্লিয়াসের জায়গাটাকে আসলে ধারণ করে রাখে। এখন তারপরেও কিছু প্রাণীর ক্ষেত্রে দেখা যায় কি, ওদের রক্তের মধ্যে লোহিত রক্তকণিকায় এই হিমোগ্লোবিন থাকে না। তো এখানে এই যে কোনটি লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে। আচ্ছা, নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, তো নরমালি তো নিউক্লিয়াস থাকার কথা না, হিমোগ্লোবিন থাকে। তো হিমোগ্লোবিন না থাকলে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। তো এখানে অ্যান্সারটা কিন্তু কুমির হবে। ঠিক আছে। পরের কোয়েশ্চেন হচ্ছে ভ্রূণদেহে লোহিত রক্তকণিকার সংখ্যা কত। এই যে একটু আগে বললাম যে বিভিন্ন দেহে, ভ্রূণদেহ, শিশুদেহ, পুরুষ, পূর্ণবয়স্ক পুরুষ, মানে প্রাপ্তবয়স্ক পুরুষ, তারপর হচ্ছে প্রাপ্তবয়স্ক নারী দেহ বা মহিলা, যাই বলো, তাদের দেহে যে টোটাল তুমি লোহিত রক্তকণিকার একটা সংখ্যা তোমাদের বইয়ে পাবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এইটা একটা মারাত্মক ধরনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা সব বোর্ডে কমন আসতে পারে। ঠিক আছে। পরের কোয়েশ্চেন আসি। পরের কোয়েশ্চেন কি বলছে, কোনটি অ্যান্টিবডি প্রস্তুত করে। আচ্ছা, ওই যে বললাম অ্যান্টিবডি মানে কি। অ্যান্টিবডি মানে হচ্ছে, দেখো অ্যান্টিবডির কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। ওর কাজ হচ্ছে রোগ প্রতিরোধে অংশগ্রহণ করা। ওর কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। ঠিক আছে। এখন এখানে অ্যান্টিবডির, আচ্ছা হ্যাঁ, এই যে অ্যান্সারটা হচ্ছে লিম্ফোসাইট। অ্যান্সারটা হচ্ছে লিম্ফোসাইট, এটা মাথায় রাখবা। হ্যাঁ, এগুলো কিন্তু বায়োলজির কোয়েশ্চেন, তো মানে যারা সায়েন্সে পড়ে তাদের বায়োলজিতে এগুলো পড়ানো হয়। তো এগুলো জাস্ট একদম কিন্তু মুখস্থ। ঠিক আছে, মুখস্থ রাখতে হবে। তো লিম্ফোসাইট কি করে, অ্যান্টিবডি তৈরি করে। পরের
পরের কোশ্চেন হচ্ছে শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি? এই যে বলে ফেলছে অলরেডি, শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি? দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা না। আচ্ছা, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, অবশ্যই এটার কাজই তো এই কাজ, ওর কাজই তো এটা, তাই না? তো ওর কাজ এটা, এই কারণে এটা দেখো রক্ততঞ্চন প্রক্রিয়া, রক্ততঞ্চন মানে রক্ত জমাট বাঁধানোর কাজ কে করে? অনুচক্রিকা। এইটা এই অক্সিজেন সরবরাহ কাজ কার? লোহিত রক্তকণিকার। রক্তের অম্ল ক্ষারকের মানে সাম্যতা বজায় রাখার কাজ রক্ত রসায়ন না, তাহলে বাকি কে থাকে? ওই তো থাকে। পরের কোয়েশ্চেন আসি, নিচের কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে? আচ্ছা, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া এটা হচ্ছে জীবাণু মারার একটা কৌশল। হ্যাঁ, জাস্ট এটা একটু মাথায় রাখো। ফ্যাগোসাইটোসিস একটি জীবাণু ধ্বংস করার কৌশল। ঠিক আছে, জীবাণু ধ্বংস করার কৌশল। এবং এখানে অ্যান্সারটা কিন্তু নিউট্রোফিল। হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে নিউট্রোফিল। অ্যান্সার হচ্ছে নিউট্রোফিল। হ্যাঁ, আচ্ছা নিউট্রোফিল না ইউসিনোফিল? লেট মি চেক, একটু চেক করি, ওয়েট, একটু চেক করি। লোহিত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে, হ্যাঁ এখানে অ্যান্সারটা হচ্ছে, হ্যাঁ আমার 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 গেসটা ঠিক ছিল। এখানে অ্যান্সারটা হচ্ছে নিউট্রোফিল। এখানে অ্যান্সারটা হচ্ছে নিউট্রোফিল। ঠিক আছে, তো এইটা খুবই খুবই কনফিউজিং। আমারই যেহেতু কনফিউজ, মানে আমি নিজেই যেহেতু কনফিউজ হচ্ছি, তোমাদের ক্ষেত্রে দেখা যায় কি তোমাদের একটা বড় চ্যালেঞ্জ কিন্তু এটা, যে এই মানে ট্রিকি পার্টগুলোর মানে জাস্ট এইটাই আসবে, তুমিও জানো আমিও জানি, কিন্তু তারপরেও মুখস্থ থাকে না, ভুল করে বসি, তো এটা ভুল করা যাবে না। বেসোফিলের কাজ হচ্ছে, হ্যাঁ এই বেসোফিলের কাজ হচ্ছে আমাদের ব্লাডে বেসোফিল আর একটা কণা আছে যেটার কাজ হচ্ছে হেপারিন ক্ষরণ করা। হ্যাঁ, যেটার কাজ হচ্ছে হেপারিন ক্ষরণ করা। হেপারিন ক্ষরণ করা। এখন বলতে পারো হেপারিন ক্ষরণটা করে কি করে? হেপারিন ক্ষরণ করে যেটা করে, হেপারিনটা যে কাজ করে সেটা হচ্ছে আমাদের শরীর অভ্যন্তরে, হ্যাঁ এটা এভাবে লিখি, দেহের ভেতরে রক্ত জমাট বাঁধতে দেয় না, রক্ত জমাট বাঁধতে দেয় না। ঠিক আছে, রক্ত জমাট বাঁধতে দেয় না, এটা হচ্ছে ওদের প্রধান কাজ। হ্যাঁ, আচ্ছা লিম্ফোসাইটের কাজ তো দেখলাম। আর ইউসিনোফিলের কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করা। ইউসিনোফিলের কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করা। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। পরের কোয়েশ্চেন দেখি, আসি, নিচের কোনটি দেহে অ্যালার্জি প্রতিরোধ করে? আচ্ছা দেখো, এই যে চলে আসছে, নিচের কোনটি দেহে অ্যালার্জি প্রতিরোধ করে? এই যে ইউসিনোফিল। হ্যাঁ, দেখো পরের কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো, কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা জাস্ট একটু চোখটা বুলাও, দেখো যে কি আসতে পারে। হ্যাঁ, আসলে তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আচ্ছা পরের কোয়েশ্চেন কি, দেহে অ্যালার্জি প্রতিরোধ করে কোনটি? আচ্ছা, দেহে অ্যালার্জি প্রতিরোধ করে ইউসিনোফিল তো দেখলা, এখন এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে হিস্টামিন। হ্যাঁ, সেটা হচ্ছে হিস্টামিন, মানে ইউসিনোফিল হচ্ছে হিস্টামিন ক্ষরণ করে, এবং এই হিস্টামিন ক্ষরণ করার ফলে আমাদের শরীরে অ্যালার্জি প্রতিরোধ হয়। ঠিক আছে, পরের কোয়েশ্চেন। আচ্ছা, পরের কোয়েশ্চেন হচ্ছে কোনটি হেপারিন নিঃসরণ করে? এই যে দেখো, হেপারিন নিঃসরণ করে কোনটি? বেসোফিল। আমি অলরেডি একটু আগেই বললাম, হেপারিন নিঃসরণ করে কে? বেসোফিল। পরের কোয়েশ্চেন কি, নিচের কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? দেখো একটু আগে আমি, দেখো ওইখানে যে টাইমটা আমি তোমাদের সাথে আলোচনা করছি, সেটা কিন্তু এখন তোমাদের একটু কাজে লাগতেছে, যে অনুচক্রিকা আসলে কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পরের কোয়েশ্চেন, কোনটি শ্বেত রক্তকণিকায় সর্বাপেক্ষা কম পরিমাণে থাকে? আচ্ছা, পরিমাণে কম থাকে হচ্ছে নিউট্রোফিল। হ্যাঁ, পরিমাণে কম থাকে হচ্ছে নিউট্রোফিল না মনোসাইট? আচ্ছা, পরিমাণে কম থাকে হচ্ছে আচ্ছা হ্যাঁ, সর্বাপেক্ষা কম থাকে, সবচেয়ে কম থাকে, ওইটা হচ্ছে সেকেন্ড নাম্বার। ঠিক আছে, সবচেয়ে কম থাকে হচ্ছে বেসোফিল, সবচেয়ে কম থাকে বেসোফিল, এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরের কোয়েশ্চেন আসি, পরের কোয়েশ্চেনে কি বলছে? পরের কোয়েশ্চেনে বলছে যে লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে নিচের কোনটি হয়? ঠিক আছে, আচ্ছা ভালো কথা, এটা একটা রোগ, এবং এই রোগ হচ্ছে পলিসাইথেমিয়া।
ঠিক আছে, পলিসাইথেমিয়া। এখন মাথায় রাখবা যে এই যে আমাদের এই তৃতীয় চ্যাপ্টার হৃদযন্ত্রের যত কথা, এখানে যতগুলো রোগ বালাই আছে, হ্যাঁ, মানে রোগ সম্পর্কে যতগুলো কোয়েশ্চেন আছে যে এটা বেড়ে গেলে কি হবে, ওটা কমে গেলে কি হবে, হ্যাঁ, কোন ধরনের রোগ হয়, এই সকল জিনিস কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি জাস্ট একটা টাইপ তোমাদেরকে দেখালাম, লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে নিচের কোনটি হয়, সেটা হচ্ছে পলিসাইথেমিয়া। ঠিক আছে, আচ্ছা, পরের কোয়েশ্চেন কি, নিচের কোন রোগটি থেকে লিউকোসাইটোসিস হয়? কোন রোগটি থেকে লিউকোসাইটোসিস হয়? এটার অ্যান্সারটা হচ্ছে কোন রোগটি থেকে লিউকোসাইটোসিস রোগটা হয়, সেটা হ্যাঁ, সেটার অ্যান্সারটা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া হলে আমাদের লিউকোসাইটোসিস রোগটা হয়। এটা কিন্তু তোমাদের বইয়ে আছে, হ্যাঁ, একদম ডিরেক্ট বইয়ে আছে, এইটা কিন্তু তোমাদের পড়তে হবে। পরের কোয়েশ্চেন দেখো, পরের কোয়েশ্চেন কি বলছে, যে অনুচক্রিকা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়াকে আমরা কি বলি? অনুচক্রিকা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে আমরা ওটাকে বলি থ্রোম্বোসাইটোসিস, ওটাকে আমরা বলি থ্রোম্বোসাইটোসিস। ঠিক আছে, অনুচক্রিকার আরেকটা নাম হচ্ছে থ্রোম্বোসাইট, এবং এটা যদি পরিমাণে বেড়ে যায় তাহলে ওটাকে আমরা বলি থ্রোম্বোসাইটোসিস। হ্যাঁ, আচ্ছা, পরের কোয়েশ্চেন কি বলছে, যে পরের কোয়েশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে পারপুরা, হ্যাঁ, পারপুরা অবস্থা সৃষ্টি হয় কোন রোগ থেকে? হ্যাঁ, পারপুরা অবস্থা সৃষ্টি হয় কোন রোগ থেকে? সেটার অ্যান্সার হচ্ছে ডেঙ্গু জ্বর। এটা অ্যান্সার হচ্ছে ডেঙ্গু জ্বর, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ধরনের এই যে রোগ দেখছো কোনটা থেকে কি হয় না হয়, এখান থেকে তোমাদের প্রত্যেকটা বোর্ডে তোমরা কিন্তু কমন পাবা। প্রত্যেকটা বোর্ডে তোমাদের এখান থেকে কোয়েশ্চেন আসবে। এই পার্টটুকু রোগ প্রতিরোধ, রোগের কারণ, লক্ষণ, এগুলা খুব ভালো মতো পড়বা। পরের কোয়েশ্চেন কি, কোনটি বংশগত রক্তের রোগ? আচ্ছা, বংশগতভাবে রক্তের রোগটাকে আমরা বলি এখানে থ্যালাসেমিয়া। হ্যাঁ, এটা হচ্ছে থ্যালাসেমিয়া। এটা হচ্ছে আমাদের বংশগত, মানে বংশের মধ্যে বাবা অথবা মায়ের যদি থাকে তাহলে ওইটা সন্তান সন্ততিতেও ট্রান্সফার হয়, এটাকে আমরা বলি বংশগতীয় রোগ, এবং এই বংশগতীয় রক্তের একটা রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। ঠিক আছে, আচ্ছা, পরের কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা এখানে কি বলছে, আচ্ছা এখানে কোয়েশ্চেনগুলো নাই, সরি, খুব এক্সট্রিমলি সরি আমরা। আচ্ছা, আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। আচ্ছা, প্রাকৃতিক গ্যাস বলতে আসলে কি বুঝি? ঠিক আছে, তো বেসিক্যালি আমরা প্রাকৃতিক গ্যাস বলতে যেটা বুঝি সেটা হচ্ছে মিথেন। ঠিক আছে, আমরা প্রাকৃতিক গ্যাস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মিথেনই সবচেয়ে বেশি থাকে। এখন এখানে দেখো বইতে আছে যে ইউরিয়া সার উৎপাদনে ব্যবহার করা হয়, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়, এবং এইটার ক্ষেত্রে কিন্তু অ্যান্সার 2 ও 3। হ্যাঁ, এখানে না বোঝার মতো কিছু নাই। এটা আমরা কোথায়, কত সেক্টরে, কত % ব্যবহার করি সেটাই হচ্ছে আমাদের মানে টার্গেট। আচ্ছা, পরের কোয়েশ্চেন, কয়লা হলো, আচ্ছা কয়লা হলো এক ধরনের পাললিক শিলা। পাললিক শিলা মানে হচ্ছে পাথর থেকে সৃষ্ট শিলা। ঠিক আছে, পাললিক শিলা মানে হচ্ছে পাথর থেকে সৃষ্ট শিলা, পাথরের থেকে সৃষ্ট। ঠিক আছে, আগ্নেয় শিলা কি? আগ্নেয় শিলা মানে হচ্ছে আগ্নেয় শিলা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ম্যাগমা। ঠিক আছে, ম্যাগমা, যে মাটির মানে আমাদের মাটির একদম ভূগর্ভস্থ, মানে একদম মাটির যে নিচে অভ্যন্তরে তাপমাত্রাটা প্রচুর বেড়ে যায়, সেটা প্রায় 3000-4000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়ে যায়, এবং এই কারণে তখন মাটির নিচে যত পদার্থ আছে তখন সেটা গলে টকবক করে যে লাল টাইপের যে অংশটা দেখতে পারি সেটাকে আমরা বলি ম্যাগমা। তো আগ্নেয় শিলা, হ্যাঁ, কয়লা আগ্নেয় শিলা থেকেও তৈরি হতে পারে। ম্যাগমাটা যখন ঠান্ডা হয়ে যায় তখন সেটা কয়লার রূপ ধারণ করে। তো কয়লারই একটা প্রাকৃতিক দিক। আচ্ছা, জীবাশ্ম জ্বালানি, হ্যাঁ, কয়লা একটা জীবাশ্ম জ্বালানি। তো ইন দ্যাট কেস এখানে অ্যান্সার হচ্ছে 3। ঠিক আছে, পরের কোয়েশ্চেন কি বলছে, যে দ্যুতি প্রদর্শন করে কোনটি? একদম বই থেকে আসছে। তো দ্যুতি প্রদর্শন করে হচ্ছে, এখানে তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দ্যুতি প্রদর্শন করে হচ্ছে 1 ও 3, ক্যালসাইট ও হীরা। ঠিক আছে, ক্যালসাইট ও হীরা দ্যুতি প্রদর্শন করে। ঠিক আছে, এটা একটু দেখবা। পরের কোয়েশ্চেন হচ্ছে, লিগনাইট কয়লার সর্বোচ্চ কত ভাগ কার্বন থাকতে পারে? আচ্ছা, এইটা একটু চেক করতে হবে। তো লিগনাইট কণার কত ভাগ কোয়েশ্চেন। আচ্ছা, তো লিগনাইট কয়লার কত ভাগ কার্বন থাকতে পারে? অ্যান্সারটা হচ্ছে মোস্ট প্রবাবলি
20%, ঠিক আছে, মোস্ট প্রবাবলি 20%। আচ্ছা, 1 মিনিট। ঠিক আছে। আচ্ছা, তারপরে কোশ্চেন আসি। পরে কোশ্চেন কি বলছে, মাটি সংরক্ষণের অন্যতম কৌশল হচ্ছে, মাটি সংরক্ষণের অন্যতম কৌশল হচ্ছে হ্যাঁ বেশি করে গাছ লাগানো, বেশি করে গাছ লাগানো। ঠিক আছে, এটা তোমরা জাস্ট একটু বই থেকে পড়ে নিবা। কোনটি কাঁচ তৈরির কাঁচামাল? হ্যাঁ, কোনটি কাঁচ তৈরির কাঁচামাল? সেটা হচ্ছে কোয়ার্টস বা বালি। হ্যাঁ, কোয়ার্টস, ঠিক আছে, কোয়ার্টস, হ্যাঁ বালি, এটাকে আমরা বলি বালি বা সিলিকা বলি। ঠিক আছে, পরে কোশ্চেন, পরে কোশ্চেন আসো। আচ্ছা, এটা হবে সিরিজ কাগজ। হ্যাঁ, সিরিজ কাগজ, সিরিজ কাগজ, সিরিজ কাগজ তৈরি হয় নিচের কোনটি থেকে? হ্যাঁ, এই যে দেখো, এই কোয়ার্টস থেকে। হ্যাঁ, SiO2, সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড। ঠিক আছে, পরে কোশ্চেন, সবচেয়ে কঠিন খনিজ কোনটি? মাথায় রাখবা, সবচেয়ে কঠিন খনিজ হচ্ছে, সবচেয়ে কঠিন খনিজ হচ্ছে হীরা। এবং এই হীরা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটা কার্বনের একটা রূপভেদ। কার্বনের একটি রূপভেদ। ঠিক আছে, আচ্ছা, আর এই ট্যাল্ক যেটা তুমি দেখতে পাইতেছো, এটা হচ্ছে সবচেয়ে নরম, এটা হচ্ছে সবচেয়ে নরম। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে নরম। পরের কোশ্চেন আসি। পরের কোশ্চেন কি বলছে, সবচেয়ে নরম খনিজ কোনটি? এই তো দেখো, এই যে চলে আসছে, এটা হচ্ছে ট্যাল্ক। ঠিক আছে, এরপরে কোশ্চেন আসি। পরের কোশ্চেন কি, মাটির কোন হরাইজনে খনিজ পদার্থ সবচেয়ে বেশি? হ্যাঁ, এটা কিন্তু দেখো তোমাদের বই থেকেই আছে, একদম বই থেকে হুবহু চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে বি হরাইজন। পরের কোশ্চেন, পরের কোশ্চেন হচ্ছে কোন মাটিতে কোয়ার্টস থাকে? আচ্ছা, কোন মাটিতে কোয়ার্টস থাকে? এটার অ্যান্সারটা হচ্ছে পলি মাটি। অ্যান্সারটা হচ্ছে পলি মাটি। ঠিক আছে, দেখো একদম সহজ জিনিস, জাস্ট তোমরা একটু রিভাইজ করে নাও, আমার সাথে সাথে একটু রিভাইজ করে নাও। পরের কোশ্চেন, যে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান কোন মাটিতে বেশি থাকে? আচ্ছা, কোন মাটিতে বেশি থাকে? সেটা হচ্ছে দোআঁশ মাটি। হ্যাঁ, সেটা হচ্ছে দোআঁশ মাটি। ঠিক আছে, আচ্ছা, পরের কোশ্চেন আসি। পরের কোশ্চেন কি, কোনটি হিউমাসে বিদ্যমান? আচ্ছা, কোনটি হিউমাসে বিদ্যমান? সেটা হচ্ছে কোনটি হিউমাসে বিদ্যমান? সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যান্সারটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। পরের কোশ্চেন আসে। পরের কোশ্চেন কি বলছে, মাটি গঠনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? সেটা হচ্ছে এখানে শতকরা 25% জৈব পদার্থ। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা একদম বই থেকে আসছে হুবহু কপি। হ্যাঁ, প্র্যাকটিস, তোমরা জাস্ট নিজে একটু সলভ করো। ঠিক আছে, জাস্ট তোমরা নিজেরা প্র্যাকটিস করো, দেখি তোমরা পারো কিনা। পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলছে, মাটির কোন স্তরটি বালুময়? হ্যাঁ, মাটির কোন স্তরটি বালুময়? সেটা হচ্ছে, আচ্ছা, মাটির কোন স্তরটি বালুময় সেটা একটু দেখতে হবে, ওয়েট। মাটির কোন স্তরটি বালুময়? হ্যাঁ, হরাইজন এ। হ্যাঁ, এখানে হচ্ছে অ্যান্সারটা হবে হরাইজন এ। ঠিক আছে, তো মাটির বিভিন্ন সেক্টর থাকে। হ্যাঁ, তো ওখানে মাটির হরাইজন এ পার্টটাতে ওইটা সবচেয়ে বালুময় থাকে, মানে সেখানে বালু বেশি থাকে। সাব সয়েল কোনটি? আচ্ছা, সাব সয়েল কোনটি? সাব সয়েল হচ্ছে মাটির দ্বিতীয় স্তর। সাব সয়েল হচ্ছে মাটির দ্বিতীয় স্তর। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 3। ঠিক আছে, সাব সয়েল হচ্ছে দ্বিতীয় স্তর। আচ্ছা, পরের কোশ্চেনটা কি? পরের কোশ্চেন হচ্ছে দোআঁশ মাটির ক্ষেত্রে কোনটি সঠিক? গুড কোয়েশ্চেন। দোআঁশ মাটির থেকে কোনটি সঠিক? দোআঁশ মাটির থেকে ফসল উৎপাদন, দেখো এই যে ফসল উৎপাদন খুবই উপযোগী। হ্যাঁ, এবং আমাদের আমাদের দেশের মাটিতে এই মাটির টাইপটা এরকম হওয়ার কারণে কিন্তু আমাদের দেশে বিভিন্ন জায়গাতে খুব ভালো ধরনের ফলন হয়। ঠিক আছে, তো এটা মাথায় রেখো। পরের কোশ্চেন আসি। পরের কোশ্চেন কি বলছে, সর্বোচ্চ পরিমাণে আলু উৎপাদনের জন্য মাটির পিএইচ কত হতে হবে, তাই না? সর্বোচ্চ পরিমাণে। আচ্ছা, এখানে এইটার অ্যান্সারটা হচ্ছে 6 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি যতটুকু জানি। দাঁড়াও একটু চেক করে নিই। মাটির পিএইচ
হ্যাঁ ঠিক আছে, তো এখানে 5 থেকে 6ই হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবা। পরের কোশ্চেন, কোনটি তেজস্ক্রিয় মৌল? আচ্ছা, কোনটি তেজস্ক্রিয় মৌল, সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে থোরিয়াম। অ্যান্সার হচ্ছে থোরিয়াম। এটার সাথে আরেকটা যেটা থাকতে পারে সেটা হচ্ছে রেডিয়াম। সেটা হচ্ছে রেডিয়াম। সেটা হচ্ছে রেডিয়াম। এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল, এগুলো আমাদের ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। একটু লিখে দিচ্ছি, এটা এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল, তাই না? তো তেজস্ক্রিয় মৌল হচ্ছে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, জলবায়ু পরিবর্তনের ফলে গ্রীষ্মকালে তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দেখা যায়? আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে 45 থেকে 48 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 45 থেকে 48 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, পরের কোয়েশ্চেন আসি, সামুদ্রিক প্রবালে জীবনযাপনের জন্য কত ডিগ্রি তাপমাত্রা সবচেয়ে ভালো? সেটা হচ্ছে 22 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, এগুলো কিন্তু মুখস্থ জিনিস, এগুলো তোমাদের জাস্ট একটু পড়তে হবে। পরের কোশ্চেন কি বলছে, যে নিচের কোনটিতে শ্বাসমূল পাওয়া যায়? শ্বাসমূল হচ্ছে সুন্দরবনের মানে লবণাক্ত মাটিতে উদ্ভিদের একটা আলাদা মূল মাটি থেকে উপরের দিকে উঠে, ওটাকে শ্বাসমূল বলে, এবং এটা সুন্দরবনে দেখা যায়। হ্যাঁ, পরের কোশ্চেন হচ্ছে, জলবায়ুজনিত পরিবর্তনের কারণে বাংলাদেশের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে কত পার্সেন্টেজ বলছে? একদম খুবই সুন্দর, সেটা হচ্ছে 30%। সেটা হচ্ছে কি 30%, বই আছে এগুলো। পরের কোশ্চেন আসি, পরের কোশ্চেন কি, পৃথিবীর তাপমাত্রা 100 বছরে কি পরিমাণ বেড়েছে? আচ্ছা, 100 বছরে কি পরিমাণ বেড়েছে? সেটা অ্যান্সারটা হচ্ছে এখানে অ্যান্সারটা বোধহয় ভুল আছে। দাঁড়াও একটু চেক করি। দেখো এখানে অ্যান্সারটা হচ্ছে, এই যে দেখো, এটা হচ্ছে 0.7 ডিগ্রি সেলসিয়াস। এখানে অ্যান্সারটা হচ্ছে 0.7 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আচ্ছা, তো এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো, খাদ্য ঘাটতির কারণে প্রতি বছর কি পরিমাণ খাদ্য আমদানি করা হয়? প্রায় 3 মিলিয়ন মেট্রিক টন। ঠিক আছে, মেট্রিক টন, খুব ইম্পর্টেন্ট। পরের কোয়েশ্চেন আসি, পরের কোয়েশ্চেন কি বলছে, কোনটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রাকৃতিক কারণ? আচ্ছা, প্রাকৃতিক কারণ বলছে, তাই না? প্রাকৃতিক কারণ যদি বলো তাহলে দাবানল, প্রাকৃতিক কারণ বললে দাবানল। ঠিক আছে, সেলফ মেড বা ম্যান মেড যদি বলো তাহলে সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, অথবা শিল্প কারখানা, অথবা যানবাহনের কালো ধোঁয়া, দুই তিনটাই কিন্তু হইতে পারে। আচ্ছা, পরের কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির কারণ কোনটি? আচ্ছা, বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির কারণ হচ্ছে, তোমরা জানো যে গ্রিন হাউস গ্যাস, এবং এই গ্রিন হাউস গ্যাস কিন্তু আমাদের বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী। গ্লোবাল ওয়ার্মিং আমরা যেটাকে বলি, এটার জন্য দায়ী কিন্তু গ্রিন হাউস গ্যাস। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে এটা। পরের কোশ্চেন আসি, নানা রকম পরিবেশগত সমস্যার মধ্যে অন্যতম সমস্যাটা হচ্ছে পরিবেশগত। আচ্ছা, পরিবেশগত সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। পরের কোশ্চেন কি, বাংলাদেশের কতটি নদী ভারত, নেপাল ও ভুটান থেকে উৎপত্তি লাভ করেছে? এটার অ্যান্সার হচ্ছে 58টি। ঠিক আছে, পরের কোশ্চেন আসি, পরের কোশ্চেন হচ্ছে, খরার অন্যতম কারণ কোনটি? আচ্ছা, খরার অন্যতম কারণ কি? খরার অন্যতম কারণ হচ্ছে ভূগর্ভস্থ মাটি, মানে মাটির নিচে যে পানিটা আছে, সেটা পানিটার যথেষ্ট বেশি, মানে অনেক বেশি উত্তোলন যদি আমরা করি তাহলে আমাদের কিন্তু খরা দেখা যায়। আচ্ছা, পরের কোশ্চেন, যে এল নিনো শব্দটির সাথে নিচের কোনটি সম্পর্কিত? আচ্ছা, এটা একটা খরার টার্ম, তো এটা মাথায় রাখবা, খরার সাথে সম্পর্কিত এল নিনো। ঠিক আছে, পরের কোশ্চেন আসি, সাইক্লোন সৃষ্টি হয় কোথায়? সাইক্লোন সৃষ্টি হয় হচ্ছে সাগরে। ঠিক আছে, সাইক্লোন সৃষ্টি হয় কোথায়? সাগরে, মাথায় রেখো, সাগরে। আর টর্নেডো সৃষ্টি হয় কোথায়? টর্নেডো সৃষ্টি হয় হচ্ছে যে কোনো জায়গায় হতে পারে, টর্নেডো যে কোনো জায়গাতেই সৃষ্টি হতে পারে। পরের কোশ্চেন আসি, পরের কোশ্চেন কি বলছে, কোন রাসায়নিক দ্রব্য বাতাসে ছড়িয়ে ঘূর্ণিঝড়ের গতিবেগ কমানো যায়? খুবই সুন্দর কোশ্চেন, এবং এখানে এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সিলভার আয়োডাইড। আছে? হ্যাঁ, অবশ্যই আছে সিলভার আয়োডাইড। এটা হচ্ছে আমাদের বাতাসে যদি ছড়ায় দেওয়া যায় তাহলে ঘূর্ণিঝড়ের গতিবেগটা কমিয়ে ফেলা যায়।
আচ্ছা, পরের কোশ্চেন কি বলছে যে ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় উঁচু আশ্রয় কেন্দ্র কেন প্রয়োজন? বাতাস থেকে রক্ষা পেতে, উঁচু থেকে অনেক দূর পর্যন্ত পর্যবেক্ষণ করতে, জলোচ্ছ্বাস থেকে রক্ষা। হ্যাঁ, এই যে দেখো, জলোচ্ছ্বাস থেকে রক্ষা, জলোচ্ছ্বাস থেকে রক্ষা পেতে। কারণ সাইক্লোন হইলে বা ঘূর্ণিঝড় হইলে সাধারণত কি হয়, মাটি তো না, আসলে পানির ঢেউয়ের উচ্চতা বেড়ে যায়। তো পানির ঢেউয়ের উচ্চতা বেড়ে গেলে ওখানে জলোচ্ছ্বাস দেখা যায়, এবং সেটা প্রায় 5-7 মিটার বা তার থেকেও বেশি হইতে পারে। হ্যাঁ, তো এই কারণে জলোচ্ছ্বাস থেকে রক্ষা পেতে আমাদের উঁচু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া প্রয়োজন। বাংলাদেশে কখন টর্নেডো হয় এটা তোমরা নিজেরা সলভ করবা, এটা তোমরা নিজেরা সলভ করো। বই আছে, একদম সুন্দর মতো বইয়ে লেখা আছে, জাস্ট তোমরা একটু সলভ করে দেখো পারো কিনা। টর্নেডো কোথায় সৃষ্টি হয় বলো তো? টর্নেডো কোথায় সৃষ্টি হয়? সেটা হচ্ছে যে কোনো স্থানে, সেটা হচ্ছে যে কোনো স্থানে। আমি এটা একটু আগেই বললাম, ঠিক আছে। পরের কোয়েশ্চেন আসো। পরের কোয়েশ্চেন কি বলছে যে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস? খুবই সুন্দর কোশ্চেন। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে সালফার ডাইঅক্সাইড। হ্যাঁ, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে সালফার ডাইঅক্সাইড। কেন? কারণ এই সালফার ডাইঅক্সাইডটা বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে যেটা তৈরি করে সেটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা বলি সালফিউরাস অ্যাসিড, এটাকে আমরা বলি সালফিউরাস অ্যাসিড, ঠিক আছে। এবং এটা কিন্তু অ্যাসিড বৃষ্টির অন্যতম একটা উপাদান, ঠিক আছে। তো এটার জন্য দায়ী কে? সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে। এটা হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে যে ঘন ঘন অ্যাসিড বৃষ্টি দেখা যায় কোন দেশে? আচ্ছা, এখন অ্যাসিড বৃষ্টি ঘন ঘন হয় কেন? অ্যাসিড বৃষ্টি ঘন ঘন হয় কেন? কারণ আমাদের শিল্পক্ষেত্রে, কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা শিল্প কারখানায় যেই গ্যাসগুলো আমরা বের করে দিই, ইমিশন হয়, সেই গ্যাসগুলোতে যদি বেশি পরিমাণে এই সালফার ডাইঅক্সাইড বা সালফার ট্রাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এগুলো যদি থাকে, তাহলে এগুলোই তো আসলে উপরে যাচ্ছে গ্যাস হিসেবে, এবং এগুলোই বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে অ্যাসিড বৃষ্টিটা ঘটায়। এবং এটা সাধারণত দেখা যায় যেখানে শিল্প বিপ্লব বেশি ঘটেছে, এবং সেটার জায়গাটা হচ্ছে আমেরিকা। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে বৈশ্বিক উষ্ণতার মূল কারণ যানবাহন, দাবানল, সিএফসি। আচ্ছা, যানবাহন, বৈশ্বিক উষ্ণতার প্রধান কারণ হচ্ছে দাবানল ও সিএফসি। যানবাহনটা মেইন না, এখানে এখানে তিনটেই হয়, ঠিক আছে। এখানে তিনটেই হয়, যে তিনটেই কারণ। বৈশ্বিক উষ্ণতার মূল কারণ হচ্ছে যানবাহন। হ্যাঁ, যানবাহন থেকে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, সেটাও তো বৈশ্বিক উষ্ণায়ন, পৃথিবীর তাপমাত্রা বাড়তেছে, দাবানল থেকে তো তাপমাত্রা বাড়বেই। আর সিএফসি গ্যাস তো খুবই মারাত্মক গ্যাস। আচ্ছা, ঠিক আছে, খুবই মারাত্মক গ্যাস। তারপরে কি আসি দেখি। সাইক্লোনের অন্য নাম হলো হ্যারিকেন, টাইফুন অথবা টর্নেডো। আচ্ছা, টর্নেডো না, সাইক্লোনের অন্য নাম হচ্ছে এখানে এই যে রাইট অ্যান্সার হচ্ছে এই দুইটা, রাইট অ্যান্সার হচ্ছে এই দুইটা। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 1 ও 2, ঠিক আছে। পরের কোশ্চেনে কি বলছে? সাইক্লোনের ক্ষেত্রে গভীর সমুদ্রের সৃষ্টি হয়। সাইক্লোন, হ্যাঁ, সমুদ্রের সৃষ্টি হবে, এবং সেটা গভীর অঞ্চলে। সাগরের তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়, এবং বাতাসের গতিবেগ 63 কিলোমিটারের থেকে বেশি হয়। হ্যাঁ, অবশ্যই তিনটাই রাইট অ্যান্সার, তিনটাই কিন্তু রাইট অ্যান্সার, ঠিক আছে। তিনটাই রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের কোশ্চেন আসি। পরের কোশ্চেন কি বলছে যে পরের কোশ্চেন, হ্যাঁ, আচ্ছা, সেম কোশ্চেন আসছে, সেম অ্যান্সার, ঠিক আছে। তারপর জড়তার, আচ্ছা, এই চ্যাপ্টারটা, এই যে দেখো বল, এসব বলকে জানি, এই চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে কিছু ক্যালকুলেশনের হিসাব নিকাশ আছে, তো এগুলো একটু ঠান্ডা মাথায় করার চেষ্টা করবা, বাট খুবই সহজ জিনিস। জাস্ট একটু দেখো, জড়তার পরিমাপক কোনটি? জড়তা কাকে দিয়ে পরিমাপ করি? এখন জড়তা জিনিসটা কি? জড়তা জিনিসটা হচ্ছে যে বস্তুর ভরের জন্য সে যে অবস্থায়, জায়গা তো বলা ঠিক হবে না, অবস্থায় আছে, সেই অবস্থা বজায় রাখার প্রবণতা, বজায় রাখার প্রবণতা।
আর এই যে ভরের জন্য যে টার্মটা দেখলা, তাহলে এটাই হচ্ছে ওদের পরিমাপ। যার ভর সরি, যার ভর যত বেশি তার জড়তা তত বেশি। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে কিন্তু ভর আছে, হ্যাঁ অবশ্যই ভর হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন আসো। পরের কোশ্চেন কি বলছে? চলন্ত বাস থেমে গেলে বাসের যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? হ্যাঁ, এটা হচ্ছে গতি জড়তা। জড়তা হচ্ছে দুই টাইপ, জড়তা হচ্ছে দুই টাইপ, সেটা একটু লিখে দিই। জড়তা হচ্ছে দুইটা টাইপ। জড়তার টাইপ হচ্ছে দুইটা। হ্যাঁ, জড়তার টাইপ হচ্ছে দুইটা। জড়তার টাইপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। এখন দেখলাম তো গতি জড়তা মানে কি? গতি জড়তা মানে হচ্ছে ধরো কোনো জিনিস চলতেছে, তো কোনো জিনিস ধরো বাসে তুমি বসে আছো, তো বাসও গতিশীল, তুমিও গতিশীল। তো বাস গতিশীল হওয়া অবস্থায় তুমিও যখন গতিশীল, তখন কিন্তু একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে হঠাৎ করে যদি বাস থামায় দেয়, বাস তো থেমে গেল কিন্তু তুমি কিন্তু গতিশীল, তুমি গতিশীল থাকতেই চাও, এটাই হচ্ছে তোমার জড়তা, এটাই হচ্ছে তোমার গতি জড়তা। তো এই গতি জড়তার কারণে তুমি একটু সামনের দিকে চলে যাও। আবার যখন বাসও স্থিতিশীল, তুমিও স্থিতিশীল, বাস হঠাৎ করে টান দিলে বাস গতিশীল হয়ে যাচ্ছে, বা তুমি স্থিতিশীল অবস্থায় থাকতে চাওয়ার কারণেই তুমি পেছনের দিকে হেলে যাও। তাহলে তুমি যদি পেছনে মানে চলন্ত বাস না, স্থিতিশীল বাস বা থামানো বাসে যদি বাসযাত্রী চলন্ত মানে বাসটা হঠাৎ চলা শুরু করলে তুমি যদি পেছনের দিকে হেলে যাও, তাহলে সেটা হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ, আর ইন দ্যাট কেস এটা হচ্ছে গতি জড়তার উদাহরণ। ঠিক আছে, আচ্ছা আমাদের জন্য 2 মিনিট ব্রেক দিচ্ছি। ঠিক আছে, স্যার নামাজের জন্য একটু অফিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার জন্য কি মুখ ধরে দিছিলেন আপনি? কোনটা? টিস্যু ও টিস্যু চ্যাপ্টার 8।
হ্যালো, হ্যাঁ এখন ঠিক থাকার কথা। তাহলে এখন দেখো আমাদের প্রবলেমের জন্য, ঠিক আছে, প্রবলেমের জন্য এটা আমরা আবার রিক্যাপ করতেছি কারণ একটু যান্ত্রিক ত্রুটি হয়েছিল। তো এখানে দেখো বল প্রয়োগ করার জন্য নিউটনের সেকেন্ড ল থেকে এটা আসছে। সেকেন্ড লটা হচ্ছে বল ইজ ইকুয়ালস টু ভর ইনটু ত্বরণ। তো এখানে আসলে যেটা বলছে সেটা হচ্ছে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, এবং এখান থেকে তিনি প্রমাণ করছিলেন ভর ইনটু ত্বরণ হচ্ছে একটা সূত্র। দেন এখান থেকে জাস্ট আমরা সিম্পলি আমাকে বলছে পরের কোশ্চেনে বলছে ভরবেগ বের করতে। তো ভরবেগ কিছুই না, ভরবেগ হচ্ছে ভর ইনটু বেগের গুণফল, এবং সেটা মান বের করে আমরা দেখাই দিলাম। পরের কোশ্চেন হচ্ছে সিম্পলি এফ ইজ ইকুয়ালস টু এম এর কিছু ম্যাথ, যেখানে এফ মানে বল ইজ ইকুয়ালস টু ভর ইনটু ত্বরণ। তো এখানে তোমাকে তিনটা রাশি দেওয়া আছে, তিনটা রাশির মধ্যে যে কোনো দুইটা রাশি দেওয়া থাকবে, একটা তোমাকে বের করতে হবে। সিম্পলভাবে এখানে ক্যালকুলেশন করে আমরা কিছু ম্যাথ সলভ করছি, এবং এই ম্যাথগুলা দেখলে খুবই সহজ, তোমরা পারবা। এখন দেখো এখানে যে এটাও আমরা নির্ণয় করছি, এটা তো মুখে মুখেই করা যায়। আচ্ছা এখন দেখো এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ একটু ইম্পর্টেন্ট, এবং এটা আসতে পারে, হ্যাঁ, যে আমরা টেবিলে ঘুষি মারলে ব্যথা পাই কেন? এখন টেবিলে ঘুষি মারলে ব্যথা পাই কারণ হচ্ছে নিউটনের থার্ড ল। নিউটনের থার্ড লটা কি, যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এখানে নিউটনের থার্ড ল সেটা হচ্ছে টেবিল কর্তৃক, মানে তুমি টেবিলের উপরে যেই ক্রিয়া বলটা দিচ্ছ, ধরো এটা টেবিলের উপরে তুমি যেই ক্রিয়া বলটা দিচ্ছ, টেবিলও ঠিক সেম পরিমাণ ফোর্স তোমার উপরে অ্যাপ্লাই করতেছে, যেটাকে আমরা বলি প্রতিক্রিয়া বল। তাহলে এখানে যেটা হবে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। দেখি কোথায় আছে, টেবিলের উপর বল প্রয়োগের জন্য না, টেবিল কর্তৃক বল প্রয়োগের কারণে, মানে টেবিল নিজে তোমার উপরে একটা বল প্রয়োগ করছে না, এবং এটার কারণে কিন্তু তুমি ব্যথা পাইতেছো, নাহলে ব্যথা পাইতে না। পরের কোয়েশ্চেন কি, বল কোনটির উপর নির্ভর করে? স্বাভাবিকভাবেই বল, মনে রাখবা বল জিনিসটা সেটা হচ্ছে বল কোনটির উপর নির্ভর করে? আচ্ছা, ভর ইনটু ত্বরণ, তাই না? ভর ইনটু ত্বরণ, তাহলে দেখো এই যে ত্বরণের উপর নির্ভর করবে, রাইট? বল সূত্রটাতে কি আছে, এফ ইজ ইকুয়ালস টু এম এ না? তাহলে এফ ইজ ইকুয়ালস টু এম এতে এম যদি হয় ভর আর এ যদি হয় ত্বরণ, দেখো এখানে কোনটা আছে, ত্বরণ আছে, এই জন্য রাইট অ্যান্সার ত্বরণ। পরের কোয়েশ্চেন হচ্ছে রকেট কোন বলের সাহায্যে চলে? আচ্ছা, রকেট আসলে প্রতিক্রিয়া বলের সাহায্যে চলে। মানে রকেটটা কিভাবে থাকে, মাটির সাথে এরকম উপরের দিকে হয়ে থাকে না? তো রকেটের নিচে যখন জ্বালানিটা জ্বলে তখন সেটা এই জ্বালানিটা নিচের দিকে প্রচন্ড একটা ফোর্স ক্রিয়েট করে, এবং প্রচন্ড ফোর্স ক্রিয়েট করার কারণে মাটিও কি করে, বা আর্থ সারফেস যেটা আমরা বলি, সেটাও ওকে একটা প্রতিক্রিয়া বলে উপরের দিকে ধাক্কা দেয়। তো এটা আসলে প্রতিক্রিয়া বলের মেকানিজমেই রকেট চলাচল করে, ঠিক আছে? তো এটা মাথায় রাখবা, এবং এটা খুবই একটা সুন্দর কোয়েশ্চেন। তো এটা আমি একটু মার্ক করে দিই, এটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে? পরের কোয়েশ্চেন হচ্ছে কোন বলের মান, মানে কোন বলের মান বস্তু দুটির ভর ও এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে? আচ্ছা, ভর ও মধ্যবর্তী দূরত্ব, আর কিছু না, ভর ও মধ্যবর্তী দূরত্ব, তাই না? এই জিনিসটা হচ্ছে মাধ্যাকর্ষণ বল, ঠিক আছে? পরের কোয়েশ্চেন হচ্ছে কোনটি মৌলিক বল? খুবই সহজ কোয়েশ্চেন। মৌলিক বল এটা হচ্ছে মহাকর্ষ বল, এটা হচ্ছে মৌলিক বল, ঠিক আছে? আর বাকিগুলো মৌলিক বল নয়, হ্যাঁ। পরের কোয়েশ্চেন, ঘর্ষণ কমানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? খুবই সুন্দর কোয়েশ্চেন। ঘর্ষণ কমানোর জন্য আমরা বেসিক্যালি লুব্রিকেন্ট ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা, পরের কোয়েশ্চেন, বস্তুর ভরবেগের পরিবর্তন হলো, এই যে দেখো একটু আগেই বলে আসছি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হলো, ভরবেগের পরিবর্তনের হার, এটাকে তুমি ভর ইনটু ত্বরণে কনভার্ট করতে পারো। ভর ইনটু দূরত্বতে কনভার্ট করা যায় না, কারণ ভর ইনটু ত্বরণের সূত্রতে দূরত্বের কোনো হিসাব নিকাশ এখানে নাই। তাহলে এটা যদি না হয় তাহলে অবশ্যই অ্যান্সার 1 ও 3। দেখো 1 ও 3 কোথায় আছে, এটা এখানে অ্যান্সার হচ্ছে 1 ও 3। পরের কোয়েশ্চেন আসি। পরের কোয়েশ্চেন কি বলছে, মাইক্রোফোনের মধ্যে ধাতুর পাতলা পাতটির নাম কি? আচ্ছা, মাইক্রোফোনের মধ্যে ধাতুর পাতলা পাতটির নাম হচ্ছে ডায়াফ্রাম। ইয়েস, ডায়াফ্রাম, ঠিক আছে? ডায়াফ্রাম। পরের কোয়েশ্চেনটা কি, শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে কোনটি? শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হচ্ছে মাইক্রোফোন। লেট মি চেক, মাইক্রোফোনই তো হওয়ার কথা। ইয়েস, মাইক্রোফোন, হ্যাঁ মাইক্রোফোন। পরের কোয়েশ্চেন হচ্ছে স্থায়ী চুম্বক থাকে কোনটিতে? স্থায়ী চুম্বক থাকে হচ্ছে স্পিকারে, হ্যাঁ স্থায়ী চুম্বক থাকে হচ্ছে স্পিকারে, এটা মাথায় রাখবা, স্থায়ী চুম্বক থাকে হচ্ছে স্পিকারে। এই সকল কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা থাকে হচ্ছে স্পিকারে, তাহলে স্পিকারে থাকে হচ্ছে স্থায়ী চুম্বক, আর কি বলে, শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হচ্ছে মাইক্রোফোন, ঠিক আছে? পরের কোয়েশ্চেন হচ্ছে কি,
পরের কোশ্চেন কি আচ্ছা ডিজিট শব্দের অর্থ কি মনে রাখবা ডিজিট শব্দের অর্থ হচ্ছে সংখ্যা ডিজিট শব্দের অর্থ হচ্ছে সংখ্যা হ্যাঁ ডিজিট শব্দের অর্থ সংখ্যা পরের কোশ্চেন নিচের কোনটি ডিজিটাল সংকেতের ক্ষেত্রে প্রযোজ্য ডিজিটাল সংকেত যেটা করে সংকেত যেতে যেতে বিবর্ধিত হয় এবং এই বিবর্ধিত হওয়ার যে প্রসেসটা এটাকে আমরা বলি অ্যামপ্লিফিকেশন অ্যামপ্লিফিকেশন ঠিক আছে তো এটা মাথায় রাখবা পরের কোশ্চেন হচ্ছে টেলিভিশনের পর্দা সাধারণত কি দিয়ে তৈরি আচ্ছা টেলিভিশনের পর্দা সাধারণত ফসফরাস দিয়ে তৈরি এটা মাথায় রাখো টেলিভিশনের পর্দা সাধারণত ফসফরাস দিয়ে তৈরি পরের কোশ্চেন কি বলছে রঙিন টেলিভিশনের মৌলিক রং কোনটি আচ্ছা রঙিন টেলিভিশনের মৌলিক রং হচ্ছে নীল সাধারণত লাল আসমানি এবং নীল এই তিনটা কালারই ব্যবহার করা হয় ঠিক আছে পরের কোশ্চেন হচ্ছে মোবাইল নেটওয়ার্কে কোনটি প্রেরক ও গ্রাহকের মধ্যে প্রেরক আচ্ছা রক্ষা করে আচ্ছা ডিসটেন্স রক্ষা করে তাই না আচ্ছা হ্যাঁ এটা সংযোগ রক্ষা করা হচ্ছে বিটিএস পরের কোশ্চেন হচ্ছে কোন ডকুমেন্টের হুবহু কপি পাঠাতে নিচের কোনটি ব্যবহৃত হয় অ্যান্সারটা হচ্ছে ফ্যাক্স ঠিক আছে ফ্যাক্সের মাধ্যমে তুমি একদম লেজিট যা আছে যেভাবে আছে সেটা ডিরেক্টলি পাঠিয়ে দেওয়া যায় ঠিক আছে পরের কোশ্চেন হচ্ছে কোনটির সাহায্যে অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটায় রূপান্তর করা যায় সেটা হচ্ছে মডেম দ্বারা হ্যাঁ এগুলো হচ্ছে আইসিটির পড়াশোনা একটু টুকটাক আমাদেরকে জানতেই হবে এবং এই কারণে এখানে এগুলো দেওয়া আছে পরের কোশ্চেন যে সকল নির্দেশনা কম্পিউটারকে কাজ করতে সাহায্য করে তাকে আমরা বলি সফটওয়্যার ঠিক আছে এগুলো মাথায় রাখবা তাকে আমরা বলি সফটওয়্যার পরের কোশ্চেন হচ্ছে নয়েজ বেড়ে গেলে সংকেতের মান বেড়ে যায় না সংকেতের মান হ্রাস পায় এবং বিকৃত হয় স্বাভাবিকভাবে তাহলে অ্যান্সার হবে 2 ও 3 হ্যাঁ অ্যান্সার হবে 2 ও 3 এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে আচ্ছা দেখো আমি তো জাস্ট 2x স্পিডে যাচ্ছি তোমরা তো 4x স্পিডে দেখবা তো জাস্ট একটু প্র্যাকটিস ঠিক আছে পরের কোশ্চেন আধুনিক এলইডি টেলিভিশনে সহজেই বহনযোগ্য আচ্ছা আধুনিক এলইডি টেলিভিশন হ্যাঁ সহজে বহনযোগ্য ছবির ঔজ্জ্বল্য অন্যান্য টেলিভিশন থেকে সামান্য কম না এটা অবশ্যই না তাহলে এখানে অপশনটা হচ্ছে 2 নাম্বার হবে না তাহলে অপশনটা হবে 1 আর 3 কোথায় এই যে 1 আর 3 ঠিক আছে 1 আর 3 পরের কোশ্চেন কি বলছে যে এক্স রেকে শোষণ করতে পারে কোনটা আচ্ছা ভালো কথা এক্স রেকে শোষণ করতে পারে ক্যালসিয়াম কারণ তুমি চিন্তা করো এক্স রে করা মানে কি আমাদের ভেতরের অন্তকঙ্কাল যেটাকে আমরা বলি তাই না অন্তকঙ্কাল মানে হচ্ছে হাড্ডি গুড্ডি যেটাকে আমরা বলি সহজ বাংলা ভাষায় তাহলে এই হাড়ের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম এবং এই ক্যালসিয়াম আসলে এক্স রেটাকে শোষণ করতে পারে এবং যে সকল জায়গায় এক্স রেটা শোষণ হয় ওইটারই একটা ইমেজ আমরা পরবর্তীতে আমাদের মেশিনের মাধ্যমে আমরা ওইটাকে প্রসেস করে বের করে নিয়ে আসি এবং এটাই হচ্ছে এক্স রে মেশিনের মেকানিজম তো এখানে ক্যালসিয়াম হচ্ছে রাইট অ্যান্সার পরের কোশ্চেন এক্স রের ক্ষেত্রে একাধিক আলোকরশ্মি ছোড়া হয় আচ্ছা নরম ধাতব বস্তুকে ভেদ করে যেতে পারে না বৈদ্যুতিক তরঙ্গ ব্যবহার করে তেজস্ক্রিয় রশ্মিকে কাজে লাগানো হয় ঠিক আছে তেজস্ক্রিয় রশ্মিকে কাজে লাগানো হয় এগুলো হচ্ছে মাথায় রাখতে হবে পরের কোশ্চেনে আসি পরের কোশ্চেন কি নিম্নের কোনটিতে আলোর প্রতিসরণ ব্যবহার করা হয় আলোর প্রতিসরণ ব্যবহার করা হয় হচ্ছে সিটি স্ক্যানে হ্যাঁ আলোর প্রতিসরণ ব্যবহার করা হয় সিটি স্ক্যানে প্রতিসরণ জিনিসটা কি প্রতিসরণ জিনিসটা হচ্ছে যে আলো এই যে ধরো একটা মাধ্যম যদি আমি বলি এই একটা মাধ্যমে যদি এই যে বিভেদতল যদি আমি কল্পনা করি এটা যদি হয় আমার বিভেদতল ঠিক আছে বিভেদতলটাকে একটু সোজা করি সোজা হয় না কেন হ্যাঁ সোজা হয়েছে না হয় না আচ্ছা এবার হয়েছে এই বিভেদতল যদি কল্পনা করি তাহলে এইটাই যদি বিভেদতল হয় এবং এই বিভেদতলে দেখা যায় কি এটা এ মাধ্যম এটা হচ্ছে বি মাধ্যম এটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম হইলে বা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম হইলে আলো যেই ফেজে পড়ে হ্যাঁ যেই অ্যাঙ্গেলে পড়ে এই যে অ্যাঙ্গেলে পড়তেছে ঠিক আছে দিকটা চেঞ্জ করে তাহলে দিকটা চেঞ্জ করে হয় সে অবিলম্ব থেকে দূরে সরে যায় নাহলে অবিলম্ব থেকে কাছে চলে আসে অবিলম্ব থেকে ধরো এই যে দেখো এই যে দিকটা চেঞ্জ করে ফেললো কিভাবে বুঝলাম দিক চেঞ্জ করলো কারণ তুমি খুব সুন্দরভাবে দেখো এখানে কিন্তু এই যে দেখো সাদা কালার নেই এখানে দেখো এই যে কোণটা হ্যাঁ এই অবিলম্বের সাথে এই যে এটাকে আমরা বলি আপাতন কোণ
ঠিক আছে। আর এই যে অভিলম্বের সাথে এই কোণটা, এটাকে ধরো থিটা প্রাইম ধরলাম, এটাকে আমরা বলি প্রতিসরণ কোণ। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই কিন্তু আমরা বলি প্রতিসরণ, ঠিক আছে। তো এই ঘটনাটা ঘটায় আমরা সিটি স্ক্যানে এই ঘটনাটা ঘটানো হয়। অস্থির স্থান পরিবর্তন, টিউমার, অভ্যন্তরীণ রক্তক্ষরণের নিখুঁত অবস্থান জানার জন্য কোন পরীক্ষাটি করা হয়? অস্থির আচ্ছা হ্যাঁ, এইখানে আমরা সিটি স্ক্যান করি, ঠিক আছে, এটা আমরা সিটি স্ক্যান করি, ঠিক আছে। পরের কোয়েশ্চেন আসি। পরের কোয়েশ্চেন হচ্ছে ব্রেইন টিউমার শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? এই যে ব্রেইন টিউমার ব্যবহার করার শনাক্তকরণে আমরা যেটা করি সেটা হচ্ছে এমআরআই, সেটা আমরা কি করি? এমআরআই। পরের কোয়েশ্চেন হচ্ছে হার্ট অ্যাটাক সম্পর্কিত নির্ভরযোগ্য সংকেত দিতে পারে কোনটি? হ্যাঁ, হার্ট অ্যাটাক সম্পর্কিত নির্ভরযোগ্য সংকেত দিতে পারে ইসিজি বা ইকোকার্ডিওগ্রাম, হ্যাঁ। এবং যারা হার্টের রোগী তাদের এই ইসিজি রিপোর্ট দেখে আসলে তাদের হার্টের ক্যাপাসিটি রেট, ওয়ার্কিং রেট এগুলো হিসাব করা হয়। তো এইটা আসলে বা এই পরীক্ষাটা করলেই তোমার বোঝা যাবে যে তোমার হার্ট কতটুকু ওয়ার্কিং মানে ইফিসিয়েন্সি দিচ্ছে, তার ইফিসিয়েন্সি কত পার্সেন্ট, এটা বোঝা যাবে। পরের কোয়েশ্চেন, ভিডিও এন্ডোস্কোপি দেখার জন্য বর্তমানে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে সিসিডি ক্যামেরা, সেটা হচ্ছে সিসিডি ক্যামেরা। এবং এখানে কিন্তু যেটা আমরা এন্ডোস্কোপিতে কিন্তু আমরা অপটিক্যাল ফাইবার ব্যবহার করি, ঠিক আছে, অপটিক্যাল ফাইবার ব্যবহার করি। পরের কোয়েশ্চেন, যে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে হিমাদ্রি 2 দিন আইসিইউতে ছিল, তো উন্নত চিকিৎসার জন্য ডাক্তার বিশেষ একটি টেস্ট করাতে পরামর্শ দিল। আচ্ছা, বিশেষ একটি টেস্ট করাতে যদি পরামর্শ দেয় সেটা হচ্ছে আমাদের এনজিওগ্রাফি, সেটা হচ্ছে আমাদের এনজিওগ্রাফি, কারণ টেস্ট করতেছি, ঠিক আছে। আচ্ছা, পরের কোয়েশ্চেন, সূক্ষ্ম রক্তনালিকার ব্লকেজ পরীক্ষা করার জন্য আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে এনজিওগ্রাম, হ্যাঁ। এবং দেখবা যারা হার্ট অ্যাটাক করে, হার্ট অ্যাটাক করার অনেক কারণ থাকে, এবং তার কারণ হচ্ছে হার্টের যে রক্তনালী থাকে, এই রক্তনালিকাগুলো চর্বি বা তেল জাতীয় খাবার, যেটা চর্বি বা কোলেস্টেরলের দ্বারা বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে যাওয়ার ফলে তখন রক্ত চলাচল ঠিকঠাক মতো না করতে পারলে আমাদের কিন্তু হার্ট অ্যাটাকটা হয়। এবং এই যে কত পার্সেন্ট কোন রক্তনালীটা কত পার্সেন্ট ব্লকেজ আছে, এইটা পরীক্ষা করা হচ্ছে এনজিওগ্রামের মাধ্যমে। এবং দেন ওই রক্তনালিকাগুলো যত পার্সেন্ট থাকে, বেসিক্যালি 67%-এর উপরে থাকলে আমরা ওখানে মানে রিং পরাই, হার্টে রিং পরানো হয়। আর যদি রিং পরানোর মতো অবস্থায় না থাকে তাহলে করোনারি বাইপাস করতে হয়। তো এগুলো হচ্ছে নর্মাল হিসাব নিকাশ, মেডিকেল সায়েন্সের পড়াশোনা, একটু এইটুকু জানলেই তোমাদের চলবে। পরের কোয়েশ্চেন, একটি টিউমারকে সার্জারি করার আগে ছোট করে নেওয়ার জন্য কোনটি ব্যবহৃত হয়? একটি টিউমারকে সার্জারি করার আগে ছোট করে নেওয়ার জন্য রেডিওথেরাপি ব্যবহার করা হয়, ঠিক আছে, রেডিওথেরাপি ব্যবহার করা হয়। পরের কোয়েশ্চেন আসি, যে ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়? স্বাভাবিকভাবে ক্যান্সার চিকিৎসায় তোমরা জানো যে কেমোথেরাপি অনেক বেশি ইউজ করা হয়, তাই না? এটা হচ্ছে একটা ক্যান্সার নিরাময়ের একটা বলতে পারো যে একটা চিকিৎসা পদ্ধতি, ঠিক আছে। তো এখানে কেমোথেরাপি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনে কি বলছে দেখো, পরের কোয়েশ্চেনে বলছে যে রেডিওথেরাপিতে ডিএনএ ধ্বংসে ব্যবহৃত হয় ফোটন কণা, তেজস্ক্রিয় কণা, বেতার তরঙ্গ। আচ্ছা, এখানে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 2, রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 2। তাও একটু চেক করে নিই, ওয়েট করো। হ্যাঁ, ঠিক আছে। পরের কোয়েশ্চেন আসি। পরের কোয়েশ্চেন কি বলছে? কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া হলো চুল পড়ে যায়, হজমের সমস্যা হয়, অনুচক্রিকা উৎপাদনে বাধাগ্রস্ত হয়। চুল পড়ে যায়, হজমের সমস্যা হয়, অনুচক্রিকা উৎপাদনে বাধাগ্রস্ত হয়। এখানে অ্যান্সারটা হচ্ছে হজমের সমস্যা হওয়ার কথা নয়, 1 ও 3, 1 ও 3 হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, পরের কোয়েশ্চেন আসি। পরের কোয়েশ্চেন কি বলছে? সুমনের ক্যান্সার হওয়ায় চিকিৎসক তাকে একটি চিকিৎসা পদ্ধতি অনুসরণ করতে বলল। এতে তার যে সকল ঝুঁকি দেখা যাবে সেটা হচ্ছে পানি শূন্যতা, পায়ের তালুর চামড়া পুড়ে যাওয়া, তীব্র মাথা ব্যথা হওয়া। এটার অ্যান্সার হচ্ছে 2 ও 3, পানি শূন্যতা হওয়ার কোনো চান্স থাকে না সাধারণত, ঠিক আছে। আচ্ছা, পরের কোয়েশ্চেন আসি। পরের কোয়েশ্চেন কি? পরের কোয়েশ্চেন হচ্ছে আচ্ছা, এটা একটা চিত্র, এবং এই চিত্র থেকে তোমাকে বলা আছে ক চিহ্নিত অংশের নাম কি? আচ্ছা, ক চিহ্নিত অংশটার নাম যদি তোমরা একটু দেখতে পারো, তারপরে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি। এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের চিত্র, এবং নিউক্লিয়াসের এখানে যে এই যে ঘন কালো টাইপের মানে ঘন যে বস্তুটা থাকে, গোলাকার বস্তু, এটাকে আমরা বলি কিন্তু নিউক্লিওলাস, এটাকে আমরা বলি নিউক্লিওলাস। তাহলে দেখো নিউক্লিওলাস আছে, হ্যাঁ নিউক্লিওলাস আছে, এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনে যেটা বলছে সেটা হচ্ছে কোষ বিভাজনে ক্রোমোজোম স্পষ্ট দেখা যায় কোন দশায়?
তো ক্রোমোজোম স্পষ্ট দেখা যায় হচ্ছে প্রোফেজ ও মেটাফেজ দশায়, প্রোফেজ ও মেটাফেজ দশায়। পরের কোশ্চেন আসি। পরের কোশ্চেন কি, প্রতিটি ক্রোমোজোমের গোলাকৃতি ও সংকুচিত স্থান দেখা যায়। আচ্ছা, ক্রোমোজোমের যে গোলাকৃতি ও সংকুচিত স্থান দেখা যায় সেটা হচ্ছে অনেকটা এই যে এরকম, এটা হচ্ছে একটা ক্রোমোজোম, ঠিক আছে, এবং এই যে তুমি সংকুচিত স্থান দেখতে পাইতেছো এইটা, ঠিক আছে, এই যে ছোট্ট পার্টটা দেখতে পাইতেছো এইটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। হ্যাঁ, এটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। তাহলে এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের কোশ্চেন কি, সেন্ট্রোমিয়ারের অপর নাম কি? হ্যাঁ, ওই সেন্ট্রোমিয়ারের অপর নাম হচ্ছে কাইনেটোকোর। সেন্ট্রোমিয়ারের অপর নাম হচ্ছে কাইনেটোকোর। হ্যাঁ, সেন্ট্রোমিয়ারের অপর নাম হচ্ছে কাইনেটোকোর। পরের কোশ্চেন কি বলছে যে সেন্ট্রোমিয়ারের অপর নাম কি? আচ্ছা, সেম কোশ্চেন আসছে। তারপরে দেখো কোনটি ডিএনএ তে অনুপস্থিত। আচ্ছা, আমরা জানি যে ডিএনএ তে কিছু নাইট্রোজেন বেস ক্ষার থাকে, অ্যাডেনিন, নাইট্রোজেন বেস ক্ষার টোটাল হচ্ছে 5 ধরনের, তাই না? 5 ধরনের, হ্যাঁ 5 ধরনের। তো অ্যাডেনিন, হ্যাঁ, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, তাই না? তো আমরা কিন্তু জানি যে ডিএনএ তে ইউরাসিল থাকে না। তাহলে অপশনটা দেখো, ইউরাসিল আছে, অবশ্যই ইউরাসিল আছে। তাহলে ইউরাসিল ডিএনএ তে পাওয়া যায় না। পরের কোশ্চেন কি বলছে যে উল্লেখিত চিত্রটির প্রশ্নবোধক স্থানে কোন ক্ষারক হবে? আচ্ছা এখানে অ্যান্সারটা, কোশ্চেনটা বোধহয় কোথায় আছে? আচ্ছা, তো এখানে খুব সম্ভবত অ্যান্সারটা হচ্ছে উল্লেখিত প্রশ্নবোধক স্থানে কোন ক্ষারকটি হবে। আচ্ছা, তো এখানে চিত্রটা হচ্ছে অনেকটা এরকম যে একটা আরএনএ দেওয়া, ঠিক আছে, ধরো একটা আরএনএ দেওয়া, এই যে একটা আরএনএ, এবং এই আরএনএ তো 100 সূত্রক। তো আরএনএর এখানে বিভিন্ন নাইট্রোজেন বেস ক্ষার আছে। তো বিভিন্ন নাইট্রোজেন বেস ক্ষারের মধ্যে একটা নাইট্রোজেন বেস ক্ষার মনে করো এ, ঠিক আছে, একটা নাইট্রোজেন বেস ক্ষার মনে করো এ। তাহলে এর সাথে কার থাকা উচিত? তো এর সাথে কে থাকবে? এর সাথে যে থাকে সেটা হচ্ছে থায়ামিন। ডিএনএ তে তুমি যদি দেখো তাহলে ডিএনএ তে থাকে থায়ামিন। তো ডিএনএ তে যদি থায়ামিন থাকে, আরএনএ তে তো থায়ামিন থাকবে না, আরএনএ থায়ামিনের পরিবর্তে থাকে ইউরাসিল। তাহলে এখানে এই এর সাথে কোন ক্ষারকটা হবে বলো তো? এর সাথে হবে ইউরাসিল। এর সাথে হবে কি? ইউরাসিল, ঠিক আছে। এটা চিত্রটা এটা ছিল, ঠিক আছে। তো আরএনএ এর সাথে মনে করো এই যে এটা, তাহলে এটার সাথে যে কানেকশনটা হবে, হ্যাঁ, যে ডাবল বন্ড, রাইট, এই ডাবল বন্ডের কানেকশনটা কার হবে? কার সাথে হবে? ইউরাসিলের সাথে হবে না? ইউরাসিলের সাথে হবে, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলছে? পরেরটা কি? পরেরটা হচ্ছে ডিএনএ আরএনএ এর বাহক কোনটি? খুবই সুন্দর কোশ্চেন। ডিএনএ এবং আরএনএ এর বাহক হচ্ছে ক্রোমোজোম। ডিএনএ ও আরএনএ এর বাহক হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোশ্চেন আসি, ডিএনএ প্রোফাইল তৈরি করা হয় কিভাবে? ডিএনএ প্রোফাইল তৈরি করা হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। ডিএনএ প্রোফাইল তৈরি করা হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। পরের কোশ্চেনটা কি? সিকেল সেল রোগটি হয় মানুষের কোথায়? আচ্ছা, সিকেল সেল রোগটি মানুষের কোথায় হয়? সেটা হচ্ছে ফুসফুসে হয়। সেটা কোথায় হয়? ফুসফুসে হয়। অ্যান্সারটা হচ্ছে ফুসফুস, ঠিক আছে। পরের কোশ্চেন হচ্ছে কোন পদ্ধতিতে রিকম্বিনেন্ট প্লাজমিডকে ব্যাকটেরিয়া প্রবেশ করানো হয়? সেটার অ্যান্সারটা হচ্ছে ট্রান্সফরমেশন। অ্যান্সারটা হচ্ছে ট্রান্সফরমেশন। এই পয়েন্টসগুলো, এই যে এগুলো যে নিলাম, এগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এগুলো জাস্ট একটু প্র্যাকটিস করো, আর কিছুই না। দেখো, জীব প্রযুক্তিতে কোন বিষয়টি অন্তর্ভুক্ত নয়? জীব প্রযুক্তি মানে কি? জীব প্রযুক্তি মানে হচ্ছে তুমি বায়োটেকনোলজি। জীব প্রযুক্তি মানে তো বায়োটেকনোলজি। তার মানে তুমি একটা জীবকে আপগ্রেড করবা, তার কিছু বৈশিষ্ট্য চেঞ্জ করবা। হ্যাঁ, তো অণুজীব বিজ্ঞানের বৈশিষ্ট্য চেঞ্জ করা যায়। টিস্যু কালচার একটা জীব প্রযুক্তির পার্ট। জিন প্রকৌশল এটাও একটা এটা তো নিজেই একটা জীব প্রযুক্তি। আচ্ছা, জীব প্রযুক্তির অংশ নয়, তাহলে উদ্যান তত্ত্ব জীব প্রযুক্তির অংশ হওয়ার কথা না। পরের কোয়েশ্চেন, জিন ক্লোনিং এর জন্য কোনটি ব্যবহৃত হয়? জিন ক্লোনিং এর জন্য আমরা সাধারণত যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। এটা হচ্ছে আমরা ব্যাকটেরিয়া ব্যবহার করি, ঠিক আছে, এটা মাথায় রেখো, ব্যাকটেরিয়া। পরের কোশ্চেন, কারণ ব্যাকটেরিয়াতে প্লাজমিড নামক এক ধরনের ডিএনএ থাকে, যেটা বৃত্তাকার ডিএনএ, এবং সেখানেই আসলে আমরা জিন ক্লোনিংটা করি, ঠিক আছে। পরের কোশ্চেন, সুপার রাইজে ভিটামিন এ মানে কোন ভিটামিন রয়েছে? সুপার রাইজে ভিটামিন এ রয়েছে, ঠিক আছে, সুপার রাইজে ভিটামিন এ রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর দেখো, ক্ষত নিরাময়ে ব্যবহৃত এনজাইম কোনটি? ক্ষত নিরাময়ে ব্যবহৃত এনজাইম কোনটি? ক্ষত নিরাময়ে ব্যবহৃত এনজাইম হচ্ছে ক্ষত, তো এখানে হচ্ছে ট্রিপসিন হওয়ার কথা, এটা ট্রিপসিন, ঠিক আছে। পরের কোয়েশ্চেন হচ্ছে হোমোজাইগাস বলতে কি বোঝায়? আচ্ছা, হোমোজাইগাস বলতে বোঝায় দুটি প্রকট জিন। হ্যাঁ, দুটি প্রকট জিন। হোমো মানে হচ্ছে সমান, ঠিক আছে, হোমো মানে হচ্ছে সেম, সরি,
ঠিক আছে, সেম। তাহলে এখন দেখো দুটি প্রকট জিন হবে না দুটি প্রচ্ছন্ন জিন হবে, এই দুটেই তো হবে। তাহলে মাঝখানে এই যে একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন হওয়ার তো কোনো চান্স নাই। যদি চান্স না থাকে এটা হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে, আচ্ছা এখানে অ্যান্সার হচ্ছে 1 ও 3। হ্যাঁ, এখানে অ্যান্সার হচ্ছে 1 ও 3। ঠিক আছে, এর অ্যান্সার হচ্ছে 1 ও 3। পরের কোশ্চেন আসি। পরের কোশ্চেন কি? চিত্রটি লক্ষ্য করো। আচ্ছা চিত্রটি লক্ষ্য করলাম, বুঝলাম চিত্রটা কি। তো চিত্রটা হচ্ছে দেখো একটা শর্করার সাথে ফসফেট আছে। এখানে এক্স কি? এক্স হচ্ছে একটা নাইট্রোজেন বেস ক্ষার। এক্স হচ্ছে একটা কি? নাইট্রোজেন বেস ক্ষার। তাহলে এই যে দেখো এটা হচ্ছে নাইট্রোজেন বেস ক্ষার। এই নাইট্রোজেন বেস ক্ষারগুলো কি? পিউরিন, পাইরিমিডিন, দুইটা ভাগে বিভক্ত। হ্যাঁ, তো এইগুলো কিন্তু মাথা রাখবা, যেগুলো হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল, এই 5টা। ঠিক আছে, আচ্ছা পরের কোয়েশ্চেন। চিত্রে প্রদর্শিত সবগুলো অংশ মানে এই পুরো সেক্টরটা একটাকে নিয়ে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে একটা নিউক্লিওসাইট। একটা নিউক্লিওসাইট। আচ্ছা পুরোটা না 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 না, কি বললাম, এটা হচ্ছে নিউক্লিওটাইড। এটা হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে, কেন? কারণ এটা তো একটা ডিএনএর একটা ছোট্ট অংশ। এটা তো ডিএনএর একটা ছোট্ট অংশ, এবং এই কারণে দেখবা যে ডিএনএ কে এভাবে বলা হয়, ডিএনএ হচ্ছে পলি নিউক্লিওটাইডের চেইন। ঠিক আছে, তো এই কারণে এইটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এইটা হচ্ছে রাইট অ্যান্সার, একটু মাথায় রাখবা। হ্যাঁ, এটা রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন আসি। পরের কোয়েশ্চেন, আচ্ছা দেখো এরই মাধ্যমে কিন্তু আমরা দেখো প্রায় 170টা কিছু রিপিট ছিল, তো এরকম কিছু সিকিউ সলভ করছে। এখন দেখো আমাদের বাকি থাকে হচ্ছে চ্যাপ্টার 1। এখন চ্যাপ্টার 1-এ আমাদেরকে কি পড়তে হবে? চ্যাপ্টার 1-এ বেসিক্যালি আমাদেরকে পড়তে হবে হচ্ছে খাদ্য উপাদান, হ্যাঁ, খাদ্য সার, এগুলো তোমাদেরকে ভালো মতো পড়তে হবে। তারপরে হচ্ছে তোমার ভিটামিনের কিছু পার্ট আছে, কোন ভিটামিনটি ধরো কি বলে, এখানে কিছু আমি পয়েন্টস তোমাদেরকে একটু বলে দিই যেগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। তো এগুলো আমাদেরকে একটু দেখতে হবে। সেটা হচ্ছে যেমন, আচ্ছা হ্যাঁ, যেমন দেখো আমাদেরকে অনেক কিছু বলা আছে। হ্যাঁ, যেমন দেখো আমাদেরকে বলছে যে পুষ্টি ইংরেজি শব্দ। হ্যাঁ, পুষ্টি একটা ইংরেজি শব্দ, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে নিউট্রিশন। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে নিউট্রিশন। তারপরে আবার একটু খেয়াল করো, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কি, যে এই যে দেখো শর্করার কিছু উৎস আছে, প্রাণীজ উৎস, উদ্ভিজ্জ উৎস, আবার আমিষেরও কিছু উৎস আছে, তাই না? তো এখন দেখো শর্করার যে উৎসগুলো আছে সেগুলো কি? 1 শর্করা, 2 শর্করা, 3 শর্করা, তাই না? সুক্রোজ, ফ্রুক্টোজ, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে গ্লুকোজ। এই সুক্রোজের কি কি উদাহরণ, ফ্রুক্টোজের কি কি উদাহরণ, সেলুলোজের কি কি উদাহরণ, তাই না? তো সেলুলোজ হচ্ছে একটু কম মিষ্টি, তাই তো? গ্লুকোজ আর ফ্রুক্টোজ এগুলো হচ্ছে বেসিক্যালি ফলে পাওয়া যায়, বিশেষ করে ফ্রুক্টোজটা ফলে পাওয়া যায়। সুক্রোজ হচ্ছে একটু বেশি মিষ্টি জাতীয়, তাই তো? এই সকল এক্সাম্পলগুলো তোমাকে একটু ভালো মতো পড়তে হবে। তারপর হচ্ছে আমিষের যেই উৎসগুলো আছে, সেই আমিষের উৎসগুলো তোমাকে কিন্তু একটু ভালো মতো পড়তে হবে। আমিষের উৎসের মধ্যে প্রাণীজ আমিষ আছে, তারপর হচ্ছে উদ্ভিজ্জ আমিষ আছে, তারপর হচ্ছে বিশেষ করে স্নেহ। তো স্নেহ বলতে ফ্যাট বা চর্বি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পরিপাক হওয়ার পরে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে কনভার্ট হয়, এবং এইটার মধ্যে মানে চাকা বা শক্ত বা কঠিন টাইপের যেটা থাকে সেটাকে আমরা বলি চর্বি, আর তরল যেটা থাকে সেটাকে আমরা বলি তেল। ঠিক আছে, তো এই সকল ব্যাপারগুলো তোমাকে ভালো মতো একটু পড়তে হবে। আর দেন হচ্ছে আমাদের একদম শেষে যে আমাদের হচ্ছে খনিজ লবণ, রাফেজ। ঠিক আছে, আমি একটু লিখে দিই, খনিজ লবণ রাফেজ, ভিটামিন, এই যে পার্টগুলো, হ্যাঁ, এই পার্টগুলো থেকে তোমার পরীক্ষাতে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, এই পার্টগুলো থেকে তোমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসবে। তারপরে যে তোমাদের দেখবা তোমাদের বিএমআই ক্যালকুলেশন, হ্যাঁ, বিএমআই ক্যালকুলেশন। ঠিক আছে, বিএমআই ক্যালকুলেশন।
তো এই যে বিএমআই ক্যালকুলেশন তুমি দেখতেছো, এই বিএমআই ক্যালকুলেশনটা কিভাবে করি আমরা? বিএমআই ক্যালকুলেশনটা যেভাবে করি, আচ্ছা বিএমআই এর ফুল মিনিং কি? দেখো এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে বিএমআই এর ফুল মিনিং কি? বিএমআই এর ফুল মিনিং হচ্ছে বডি মাস ইন্ডেক্স, রাইট? বিএমআই এর ফুল মিনিং হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এবং এটা কিভাবে ক্যালকুলেট করে? যে তুমি সিম্পলি ডিভাইড করবা, একটা রেশিও বের করবা, এবং এই রেশিওটা হচ্ছে যে ওজন, একজন ব্যক্তির ওজন দেওয়া থাকবে, সেটা কেজি এককে দেওয়া থাকবে, এবং এইটাকে তুমি উচ্চতা দ্বারা ভাগ করবা, উচ্চতা দ্বারা ভাগ করবা, এবং উচ্চতা দ্বারা ভাগ করবা অবশ্যই উচ্চতাকে স্কোয়ার করবা, রাইট? কিন্তু এটা অবশ্যই হইতে হবে মিটার এককে। কোন একক হইতে হবে? মিটার একক। তো এই যে বিএমআই ক্যালকুলেশনটা, এখান থেকে বিএমআই এর একটা মানদণ্ড আছে যে 18.4 থেকে 24.9 পর্যন্ত। এটার মানে বিএমআই যদি কোনো মানুষের আসে তাহলে তার মানে শরীর স্বাস্থ্যটা ঠিক আছে। এবং এই বিএমআই এর যে ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশন দেখে একজন মানুষের কি করা উচিত, হ্যাঁ, তার রেগুলার লাইফ, ডেইলি লাইফ কেমন হওয়া উচিত, এগুলো সম্পর্কিত কোয়েশ্চেন আসতে পারে। তারপর দেখো এখান থেকে বিএমআই যদি তুমি ঠিকঠাক মতো না মানো, মানে তোমার দৈনন্দিন জীবনে যদি তুমি ঠিকঠাক মতো মেইনটেন না করে চলো, তাহলে তোমার নানান ধরনের রোগ হবে। এই রোগগুলো কিন্তু তোমাদের এখানে আছে, তো এগুলো তোমাদেরকে পড়তে হবে। আচ্ছা, তো এগুলোই হচ্ছে আমার সাজেশন তোমাদের জন্য। আশা করতেছি তোমাদের কালকের পরীক্ষাটা ভালো হবে, এবং তোমরা যদি ঠিকঠাক মতো এই এমসিকিউগুলো সলভ করতে পারো, আমি আশা করতেছি যে এখান থেকে তোমাদের কমন পড়ার চান্স আছে। আর এছাড়া তো তোমাদের বাকি সব পড়াশোনা গত 2 বছর ধরেই হয়েছে, বা 1 বছর যাই বলো। তো এখন তো জাস্ট রিভিশন ফেজ। তো এই রিভিশনটা যে যত ভালো মতো পারো সেটা তোমরা দিয়ে ফেলো, তোমরা রিভিশনটা করে ফেলো। আর আমার এই ভিডিওটা বা আমার এই সাজেশনটা জাস্ট তোমাদের পড়াশোনাতে বা তোমাদের কনফিডেন্স লেভেল বুস্ট আপ করার জন্য একটা ভিডিও। তো আশা করতেছি যে কালকের পরীক্ষাতে তোমাদের এই কোশ্চেনগুলোর থেকে কমন আসবে। তো সেই আশা ব্যক্ত করেই আমি আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।